যারা ফেসবুকে আসো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো তোমাদের সকালবেলা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু সকালে একটা গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছিলাম, সেই কারণে ক্লাসটা নিতে পারি নাই। তবে ক্লাস মিস যাবে না, ক্লাস নিয়ে ফেলবো। দা অনলাইনে ক্লাস করতে ভালো লাগে না, কি আর করবা, আপাতত তো অনলাইনে চালাইতেই হবে। হয়তো তুমি চলে আসো, অফলাইনে এসে পড়ে যাও। ভাই আপনি গত ক্লাসে বলছিলেন যে চার্জও মুভ করতে পারে, কিন্তু দেখানো নাই তো, ওটা প্লিজ দেখাবেন কিভাবে চার্জ মুভ করে। চার্জ মুভ করলেই তো সে চার্জ ক্যারিয়ার, কেন একটা ইলেকট্রন মুভ করতে পারে না? একটা ইলেকট্রন যদি মুভ করে তো ইলেকট্রন কি চার্জ? তো তাহলে সে মুভ করলে সে চার্জ ক্যারিয়ার, চার্জ যখন মুভ করে তখন সে চার্জ ক্যারিয়ার। এটা নিয়েই তো আলোচনা করলাম, তাই না? ওকে ওকে, তো চলো শুরু করি। একটু ওয়েট করো, আজানটা শেষ হোক। হ্যাঁ দাদা, আপনার শরীর কি খারাপ? না, শরীর খারাপ না, শরীর ঠিকঠাক, শরীর 100% ঠিকঠাক। দাদা রেকর্ড রাখেন? হ্যাঁ রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। ভাই আজকের টপিক কোনটা? আজকের টপিক হচ্ছে ব্যান্ড থিওরি, এনার্জি ব্যান্ড থিওরি। তো দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। কোথায় গেছিলেন? তোমাকে তো বলা যাবে না কোথায় গেছিলাম। ভৌত আলোক বিজ্ঞানের ক্লাস কবে দিবেন? এই যে আজকে একটু পরে বসবো, ক্লাসগুলো ডাউনলোড করে দিয়ে দিব গ্রুপে। ওকে, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস করব। গত ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা তিন ধরনের পরিবাহী, অর্ধপরিবাহী, সুপরিবাহী এবং কুপরিবাহী, এদের মধ্যে পার্থক্য বুঝছিলাম, এবং বিশেষ করে পরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে কি বেসিক পার্থক্য এবং তাপমাত্রার সাথে পরিবহনের, তড়িৎ পরিবহনের কি সম্পর্ক পরিবাহীর ক্ষেত্রে এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে, সেইটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তো আজকে আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে ব্যান্ড থিওরি, এনার্জি ব্যান্ড থিওরি। এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এই টপিকটা আজকে যেটা পড়াবো ব্যান্ড থিওরি, এইটা না পড়েও কিন্তু তুমি এই অধ্যায়ের মূল যে জিনিসপাতি সেগুলো নিয়ে আলোচনা করতে পারবা, সেইগুলো তুমি পড়তে পারবা। বাট জটিল জিনিসগুলো খুব সহজে বুঝতে গেলে তোমার এই এনার্জি ব্যান্ড থিওরিটা কিন্তু খুব ভালো করে জানা লাগবে, বোঝা লাগবে। খুবই সহজ একটা জিনিস। তো আমরা আজকের ক্লাসে ওই জিনিসটা নিয়ে আলোচনা শুরু করব। তোমার যদি এনার্জি ব্যান্ড থিওরি জানা থাকে তাহলে তুমি এর মাধ্যমে পরিবাহী, অর্ধপরিবাহী এবং কুপরিবাহীর পরিবহনের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা তুমি খুব ভালো করে বুঝতে পারবা, যে কেন সুপরিবাহী বেশ ভালো তড়িৎ পরিবহন করে, কেন অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহীর মতো অত ভালো না, আবার কুপরিবাহী কেন একেবারেই তড়িৎ পরিবহন করে না। এইটা আমরা এনার্জি ব্যান্ড থিওরির সাহায্যে বুঝবো। ওকে, ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তাহলে আমাদের আজকের পড়ার টপিকটা হচ্ছে এনার্জি ব্যান্ড থিওরি, শক্তি ব্যান্ড তত্ত্ব। আমরা অনেক সময় দেখবা ওই যে হাতে হচ্ছে অনেকে ব্যান্ড পরে, বা মেয়েরা ওই যে মাথায় ব্যান্ড ইউজ করে না। তো এই ব্যান্ড, ব্যান্ড মানে কি? একটা পরিধি, এরকম একটা পরিধি, একটা ব্যান্ড এটা। তো আমাদের এনার্জির ব্যান্ড, এনার্জি ব্যান্ড, এনার্জি ব্যান্ড থিওরি। তো কোনো একটা অ্যাটমের কথা যদি আমরা চিন্তা করি, অ্যাটমের নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান। তো এই ইলেকট্রনগুলা কোন কক্ষপথে আছে, কোন অ্যাটমের কোন কক্ষপথে আছে, তো এইটা যদি আমরা জানি তাহলে আমি ওই অ্যাটমের ওই কক্ষপথের শক্তি কত সেটা কিন্তু হিসাব করতে পারি। এটা আমরা 9 অধ্যায়ে পড়ছি, ঠিক আছে? এর আগে যে আমরা 9 অধ্যায় পড়ছি সেই 9 অধ্যায় কিন্তু আমরা এই জিনিসটা দেখছি। তাহলে ধরো সোডিয়াম অ্যাটম, আমরা সোডিয়ামের কথা চিন্তা করি।
তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের হচ্ছে 11, তো এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 10 আর 1, লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো আমি যদি এর জন্য ইলেকট্রন বিন্যাসটা আঁকি আর কি, যেভাবে আমরা ইলেকট্রন বিন্যাস কেমিস্ট্রিতে আঁকি, তো সেইভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা আঁকি, তাহলে এটা হচ্ছে সোডিয়াম, তার এইটা হচ্ছে প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে দুটো, প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে দুটো। এটা দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা, অষ্টক পূর্ণ থাকবে। আর লাস্ট কক্ষপথ, তাতে ইলেকট্রন থাকবে একটা, এই যে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো সোডিয়ামের প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের এনার্জি কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। এটা কিন্তু আমরা 9 অধ্যায়ে বের করা শিখছি, ইভেন আমরা কেমিস্ট্রিতেও কিন্তু বের করা শিখছি। তো দেখো তো তোমাদের এরকম একটা সূত্র পড়াইছিলাম কিনা, যে কোনো নির্দিষ্ট কক্ষপথে, সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের যে এনার্জি, সেই এনার্জি বের করার সূত্র। ধরো এনতম কক্ষপথে ইলেকট্রনের এনার্জি বের করতে চাই, তাহলে তার সূত্র হচ্ছে ইএন, এটা ইকুয়াল টু মাইনাস, শক্তি ঋণাত্মক হবে, মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, সূত্র মনে রাখার একটা সিস্টেম শিখাইছিলাম তোমাদের, এই সূত্রগুলো সহজে মনে রাখার সিস্টেম শিখাইছিলাম, যে জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 8টা মুরগির বর্গ, তাহলে 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার। তো এটা ছিল না সূত্র, মনে পড়ে? এটা হচ্ছে এনার্জির সূত্র, টোটাল এনার্জির সূত্র। তো আমরা এবার যদি প্রথম কক্ষপথের এনার্জি চাই, তাহলে এখানে এই এন এর মানটা বসাবো 1, বাদ বাকি সবই কনস্ট্যান্ট। আর যেহেতু সোডিয়াম অ্যাটম, তাহলে তার জেড পারমাণবিক সংখ্যাটা এখানে বসবে। যেমন হাইড্রোজেনের জন্য জেডের মান 1, ঠিক আছে, সোডিয়ামের জন্য তার জেডের মান বসবে, অক্সিজেনের জন্য জেডের মানটা বসবে, প্রত্যেকটা মৌলের যে পারমাণবিক সংখ্যাটা সেইটা আমরা এখানে বসা দিব। ঠিক ক্লিয়ার? তাহলে আমরা এনার্জি পাবো। তো আমরা যদি হাইড্রোজেন অ্যাটমের কথা চিন্তা করি, মনে করে দেখো হাইড্রোজেন অ্যাটমের জন্য, এইচ অ্যাটমের জন্য, তাহলে হাইড্রোজেন অ্যাটমের জন্য জেডের মান হচ্ছে 1, এনের মান হচ্ছে 1। এই জেডের মান এবং এনের মান যদি 1 বসাই, হাইড্রোজেন অ্যাটমের যদি প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি আমরা হিসাব করি, সব মান টান বসায় যদি হিসাব করি, তাহলে আমরা পাই কিন্তু -13.6 ইলেকট্রোভোল্ট, এটা কিন্তু পাই। জেডের মান 1 বসিয়ে, এনের মান 1 বসিয়ে। এখন যদি জেডের মান 1 না হয়, যেমন অক্সিজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে জেডের মান কি 1 হবে? অক্সিজেনের ক্ষেত্রে 8 হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে 7 হবে। তাহলে পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা হবে বিভিন্ন অ্যাটমের জন্য, এবং ভিন্ন ভিন্ন কক্ষপথ। ধরো দ্বিতীয় কক্ষপথ, এনের মান তখন হবে 2, তৃতীয় কক্ষপথ এনের মান তখন হবে 3। তাহলে অ্যাটম ভেদে এবং কক্ষপথ ভেদে এনার্জির মান কিন্তু আলাদা হবে। তো সেইটা যদি আমরা হিসাব করতে চাই, একটা জেনারেল ইকুয়েশন যদি বিল্ড আপ করতে চাই, বাদ বাকি দেখো জেড স্কোয়ার এবং এন স্কোয়ার, এই দুটো বাদ দিয়ে বাদ বাকি সবাই কিন্তু কনস্ট্যান্ট। আর এই বাদ বাকি সব কনস্ট্যান্টের হিসাবকৃত মান হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট, তাই না? বলো, জেডের মান 1 বসাইছি আর এনের মান 1 বসাইছি, তার মানে বাদ বাকি সব কনস্ট্যান্টের মানই তো এইটা। এবং এখন যদি জেডের মান 1 না হয়, এনের মান যদি 1 না হয়, তাহলে ইন জেনারেল একটা ইকুয়েশন, যেটা আমরা এভাবে লিখতে পারি না, ফরম্যাটটা এইভাবে আমরা লিখতে পারি না, তাহলে এই বাদ বাকি কনস্ট্যান্টটুকুর মান হচ্ছে -13.6 ইলেকট্রোভোল্ট, -13.6 ইলেকট্রোভোল্ট, এর সাথে গুণ হবে জেড স্কোয়ার এন স্কোয়ার। দেখো এটা কিন্তু জেনারেল ইকুয়েশন ছিল, এটা তোমাদের খাতায় লেখা আছে, 9 অধ্যায়ের লেকচার খাতায় এটা লেখা আছে, কি মনে পড়ে? তো এইবার আসো, আমরা প্রত্যেকটা কক্ষপথের এনার্জির হিসাব করে একটা গ্রাফ আঁকতে চাই। ধরো মনে করো সোডিয়ামের অ্যাটম, অনেকগুলো অ্যাটম, তো অনেকগুলো অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনটার এনার্জি, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জি, তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জি, এই সব কিছু হিসাব করে আমরা একটা গ্রাফ আঁকতে চাই। তাহলে আমার কাছে অনেকগুলো সোডিয়াম অ্যাটম আছে, ধরো অনেকগুলো সোডিয়াম অ্যাটম আছে, এই একটা সোডিয়াম অ্যাটম আছে, ধরো এই একটা সোডিয়াম অ্যাটম আছে, এই যে 3টা করে কক্ষপথ, 3টা করে কক্ষপথ, এরকম অনেকগুলো সোডিয়াম অ্যাটম আছে, 1 2 3, 3টা করে কক্ষপথ, এরকম অনেকগুলো সোডিয়াম অ্যাটম আছে। এবার এদের প্রত্যেকের, এরা কিন্তু কোনো বন্ধনে আবদ্ধ নেই, ঠিক আছে, অ্যাটমগুলো আলাদা আলাদা, পদার্থের অ্যাটমগুলো আলাদা আলাদা আছে, বন্ধনে আবদ্ধ নেই আর কি। মানে সোডিয়ামের এই অ্যাটমগুলো ধাতব বন্ধনে আবদ্ধ নেই, এটা আলাদা একটা অ্যাটম, এটা আলাদা একটা অ্যাটম, এটা আলাদা একটা অ্যাটম, আলাদা আলাদা আছে, এদের মধ্যে কোনো ইন্টার কানেকশন নাই, ঠিক আছে, মিউচুয়াল কোনো কানেকশন এদের নাই। তাহলে পদার্থের অ্যাটমগুলো যদি আলাদা আলাদা থাকে, তাহলে আমরা আলাদা আলাদা রেখে এদের একটা এনার্জির গ্রাফ আঁকতে চাই। তাহলে আমরা ওয়াই অক্ষে নিব হচ্ছে এনার্জি, ঠিক আছে, ওয়াই অক্ষে নিব এনার্জি, আর ধরো এক্স অক্ষে নিব কোন অ্যাটমের এনার্জি নিচ্ছে, সেই অ্যাটম কততম অ্যাটম আর কি।
সেটা। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে এইভাবে আমরা একটা গ্রাফ আঁকবো। তাহলে খুব ভালো করে খেয়াল করবা। দেখো, বলো প্রত্যেকটা অ্যাটমের প্রথম কক্ষপথের, সোডিয়ামের অ্যাটম কিন্তু সবগুলা, এদের প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি চাই। তাহলে এখানে তিনটা আছে, কার প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি বেশি হবে আর কার কম হবে বলো, নিজেরা একটু বুঝে বুঝে বলো। আলাদা আলাদা আছে অ্যাটমগুলা, সবগুলা সোডিয়াম অ্যাটম, সবগুলারই প্রথম কক্ষপথের ইলেকট্রনটার এনার্জি, প্রথম কক্ষপথের ইলেকট্রনটার এনার্জি। তাহলে বলো আলাদা আলাদা হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, অবশ্যই একই হবে। তাহলে সবগুলোর প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি E1। এই সূত্র দিয়ে হিসাব করবা, জেডের মান বসাবা, এনের মান বসাবা, বসাইলে মাইনাস মাইনাস কিছু একটা পাবো, কিছু একটু ইলেকট্রোভোল্ট আমরা পাবো। আমাদের মান এখন হিসাব করা টার্গেট না। তাহলে আমরা এর জন্য যা পাবো E1 এর মান প্রথম কক্ষপথের, এর জন্য একই মান পাবো, এর জন্য একই মান পাবো। তাহলে E1 সবার জন্য সেম হবে, তাহলে সবার সেমই হবে। ঠিক আছে, সবার কিন্তু সেম একটা মান পাওয়া যাবে। তো এরকম আমি তো 3টে অ্যাটম আঁকছি, এরকম 30,000 অ্যাটম আছে, ধরো 30,000, 3 লক্ষ অ্যাটম আছে। তাহলে সবগুলো অ্যাটমের এনার্জি নিয়ে আমি বসাইতে চাই। তাহলে ধরো সেই এনার্জির মানটা হচ্ছে E1, এনার্জির মানটা হচ্ছে E1, এটা এই হচ্ছে সেই মানটা। ধরো এখানে সেই মানটা লেখা আছে, যে মানটা আমি হিসাব করে পাচ্ছি, জেডের মান এবং এনের মান বসিয়ে যে মানটা আমি হিসাব করে পাচ্ছি, সেই মানটা E1টা এখানে লেখা আছে। এবার প্রথম অ্যাটমের জন্য E1, দ্বিতীয় অ্যাটমের জন্য দ্বিতীয় অ্যাটমের এই যে দ্বিতীয় অ্যাটমের প্রথম কক্ষপথের, প্রথম অ্যাটমের প্রথম কক্ষপথের, তৃতীয় অ্যাটমের প্রথম কক্ষপথের বসাবো। তাহলে প্রথম অ্যাটমের প্রথম কক্ষপথের এনার্জি E1, দ্বিতীয় অ্যাটমটার প্রথম কক্ষপথের এনার্জি ওই একই এনার্জি E1, তৃতীয় অ্যাটমটার প্রথম কক্ষপথের এনার্জি E1, চতুর্থ অ্যাটমটার প্রথম কক্ষপথের এনার্জি E1 সেম হবে। এইভাবে সবগুলো অ্যাটমের জন্য সেম মান আমি পাবো না? বলো তো, সবগুলো অ্যাটমের জন্য বলো এরকম সেম মান আমি পাবো কিনা, তাই না? তাহলে এটা ধরো কয়টা অ্যাটমের জন্য আঁকছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এরকম 11 লক্ষ অ্যাটমের জন্য যদি আঁকতে হয়, ধরো এতটুকু কাগজ দেওয়া হয়েছে, তোমার কাগজ দেওয়া হয়েছে এতটুকু কাগজের মধ্যে তুমি 11 লক্ষ অ্যাটমের জন্য এই ফোঁটাগুলা দিবা। তাহলে ফোঁটাগুলা যদি দিতে চাও এতটুকুর মধ্যে যদি দিতে হয়, তাহলে দেখো তো এরকম এরকম হয়ে যাবে না, এরকম ফোঁটা হয়ে যাবে না? তাও কয়েকটা আঁকছি আমি, আরও যদি দিতে হয় তাহলে এরকম হয়ে যাবে না? বলো আমি কি পাচ্ছি এখানে? সবগুলো অ্যাটমের জন্য এরকম 3 লক্ষ অ্যাটম আছে, তার জন্য 3 লক্ষ অ্যাটমের জন্য তুমি ইয়নটা দেখাবা। তাহলে 3 লক্ষ অ্যাটমের জন্য যদি ইয়নটা দেখাও, তাহলে এইটা কি আর এরকম ডিসক্রিট পয়েন্ট থাকে? ডিসক্রিট আর কন্টিনিউয়াস বোঝো? ডিসক্রিট মানে আছে নেই আছে নেই, এরকম হচ্ছে ডিসক্রিট। ঠিক আছে, এই যে এই ফোঁটাগুলো হচ্ছে ডিসক্রিট। আর কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস হচ্ছে এইটা। তাহলে তুমি বলো তো আমি কন্টিনিউয়াস পাবো না ডিসক্রিট পাবো? তাহলে একটা লাইন টেনে দিব, তাই না? একটা লাইন টেনে দিব এখানে এনার্জিটা দেখাইতে গিয়ে জাস্ট একটা লাইন টেনে দিব যে সবগুলো অ্যাটমের জন্য এই যে এনার্জি E1। ওকে, এবার আসো এই সবগুলো অ্যাটমের দ্বিতীয় কক্ষপথে চলে যাব। তাহলে এনের মান এবার কত বসবে? 2। ঠিক আছে, এনের মান বসবে 2। তাহলে পারমাণবিক সংখ্যা বসাবো, এনের মান বসাবো এবার 2। বসাইলে এবার দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, তাদের যে এনার্জি পাবো E2। বলো E2 সবার জন্য সেম হবে না কারোর জন্য বেশি হবে কারোর জন্য কম হবে? বলো, এটাও সবার জন্য সেম হবে, তাহলে এটাও সবার কি হবে? সেম হবে। কি ক্লিয়ার? তাহলে সবার জন্য এবার দ্বিতীয় কক্ষপথের এনার্জির মানটা একটু বেশি হবে। এইটা হচ্ছে E2, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের। ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথের এনার্জির মানটা হচ্ছে E2, এটা দ্বিতীয় কক্ষপথের। তাহলে দ্বিতীয় কক্ষপথের জন্য এরকম অনেকগুলো অ্যাটমের জন্য এরকম ফোঁটা ফোঁটা পাবো। তাহলে সেইগুলো যদি কন্টিনিউয়াস হয় তাহলে একটা রেখা টেনে দিব, একটা লাইন টেনে দিব, এরকম একটা লাইন মতো হবে। কি, তাই না? বোঝা গেছে? E2টা অবশ্যই বেশি হবে কারণ দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জিটা বেশি হবে। তুমি মান বসাও, মান বসাইলেও টের পাবা। ঠিক আছে, সামনে মাইনাস থাকবে কিন্তু মানটা তো বেশি হবে। ঠিক আছে, মানে মাইনাস সহ ধরেই মানটা কিন্তু বেশি হবে। যেমন যদি তোমাকে বলা হয়, বলো -2 আর -1 কোনটা বেশি? বলো -2 আর -1 কোনটা বেশি? তাহলে -1টা বেশি। ঠিক আছে, আর -2টা কম। তো ঠিক তেমনি এনের মান যখন বাড়তে থাকবে তখন দেখো এটা হচ্ছে নিচে এনের মানটা বাড়তেছে, তাহলে এনের মানটা বাড়তে থাকলে এই মানটা কমতে থাকবে, কিন্তু সামনে আছে মাইনাস, তাহলে মানটা কমতে থাকবে কিন্তু সামনে মাইনাস আছে, সুতরাং বাড়তে থাকবে, এনার্জি কিন্তু বাড়তে থাকবে। বোঝো আমার কথা? বোঝো? যেমন -2 আর -1, তো কোনটা বেশি? -1টা বেশি। তো ঠিক তেমনিভাবে যেহেতু এনার্জি যেহেতু মাইনাস, তাহলে বেশি হবে, E2 এর মানটা বেশি হবে। অনেকে ভাবে কি, ভাই এনের মান বাড়ালে তো মুছে গেল, অনেকে ভাবে ভাই এনের মান বাড়ালে তো এনার্জি কমে যাবে। তাহলে তুমি বোঝো না, সামনে একটা মাইনাস আছে।
তাহলে এন এর মান বাড়াতে থাকলে ধরো আগে ছিল -2, এন এর মান বাড়ালো -1 হলো, তাহলে এনার্জি বাড়লো, এন এর মান বাড়লে এনার্জি বাড়লো। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, এটা নিয়ে অনেকের সমস্যা হয়। তাহলে এইটা হচ্ছে E2। সেম একইভাবে আমরা E3 পাবো, এটা হচ্ছে E3। সেম একইভাবে E4 পাবো, কিন্তু এর তো তিনটা কক্ষপথ, সোডিয়ামের জন্য 3টা কক্ষপথ, তাহলে 3টা 3-এ শেষ, এরপরে আর পাবো না, এরপরে আর কিন্তু কোনো কক্ষপথ পাওয়া যাবে না। তাহলে এরকম একটা গ্রাফ আমরা পাবো, এনার্জির এরকম একটা গ্রাফ পাবো। কিন্তু আমরা তো কোনো ব্যান্ড পাইলাম না, এনার্জি লাইন পাইলাম। লাইন আর ব্যান্ড ভালো করে বোঝো, দিস ইজ লাইন আর দিস ইজ ব্যান্ড। তাহলে ব্যান্ড আর লাইনের মধ্যে পার্থক্য কি? লাইন ওর কোনো পরিধি নেই, জাস্ট একটা ফিক্সড মান। কিন্তু ব্যান্ডের একটা পরিধি আছে, এই যে পরিধি আছে। ধরো এটা লাইনের একটা ফিক্সড মান, ধরো 5 ইলেকট্রোভোল্ট, ধরো -5 ইলেকট্রোভোল্ট, ওকে, একটা ফিক্সড মান। কিন্তু যেটা ব্যান্ড তার একটা পরিধি থাকবে, ধরো -5 ইলেকট্রোভোল্ট, সেইখান থেকে -7 ইলেকট্রোভোল্ট, এই যে একটা ব্যান্ড, একটা পরিধি, এনার্জির একটা ব্যান্ড থাকবে, যে এত থেকে এত, -5 থেকে -7, বা ধরো -5 থেকে উপরের দিকে তো মাইনাস মানটা কমবে, তাহলে -5 থেকে ধরো -3 ইলেকট্রোভোল্ট, এইটা হচ্ছে এনার্জির একটা ব্যান্ড। কে বুঝলা এনার্জির ব্যান্ডের কথা? বুঝছো? তা আমরা এখানে তুমি বলো ব্যান্ড পাইলাম না লাইন পাইলাম? লাইন পাইলাম, কিন্তু এখানে কি লিখছি? এনার্জি ব্যান্ড থিওরি। ব্যান্ড কেন পাইলাম না? আমরা তো লাইন পাইলাম, তাহলে এনার্জি ব্যান্ড থিওরি কোত্থেকে আসলো? তাহলে এইবার শোনো, দেখো তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে, এই সোডিয়াম অ্যাটমটার সাথে এই সোডিয়াম অ্যাটমের কোনো সম্পর্ক নেই, এরা ফ্রি অ্যাটম, আলাদা আলাদা, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। এই কারণে কি করছে, এদের সাথে এর কোনো বন্ধন টন্ধন কিছু তৈরি হয়নি, কোনো মিউচুয়াল ইন্টারকানেকশন তৈরি হয়নি, সুতরাং এনার্জির কোনো আদান প্রদান হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সোডিয়ামের একটা ক্রিস্টাল বা একটা ধাতব পাতের কথা চিন্তা করে দেখো, বলো সোডিয়াম ধাতব পাতে বা সোডিয়ামের একটা ক্রিস্টালে সেখানে কি একটা সোডিয়াম পাওয়া যাবে? একটা অ্যাটম জাস্ট থাকবে না, অনেকগুলো অ্যাটম একসাথে থাকবে। তাহলে অনেকগুলো অ্যাটম যখন একসাথে একটা ধাতব বন্ধনে থাকবে, তখন ভাই তাদের মধ্যে, সেই অ্যাটমগুলোর মধ্যে একটা মিউচুয়াল ইন্টারকানেকশন তৈরি হবে। তখন তারা কি করবে? এনার্জির আদান প্রদান করবে, তখন এনার্জির আদান প্রদান করবে। তাহলে এইবার আসো, আমরা এইবার একটা ধাতব পাতে ধরো সোডিয়াম অ্যাটম আছে, আমি সেই জন্য একটা এনার্জির গ্রাফ আঁকতে চাই। তাহলে এটা একটা ধাতব পাত, ধরো এটা সোডিয়ামের একটা ধাতব পাত। এটা তো এই ধাতব পাতে একটা দুইটা অ্যাটম তো নাই, অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাটম আছে। তাহলে এই একটা সোডিয়াম অ্যাটম, এই একটা সোডিয়াম অ্যাটম, এই একটা সোডিয়াম অ্যাটম, এরা সবাই কিন্তু ধাতব বন্ধনে আবদ্ধ, এরা সবাই এই সোডিয়াম ক্রিস্টালের মধ্যে কিন্তু ধাতব বন্ধনে আবদ্ধ। এবার কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে সোডিয়াম ধাতব পাত, এটা সোডিয়ামের একটা ধাতব পাত, এই ধাতব পাতে এই অ্যাটমগুলোর মধ্যে মিউচুয়াল ইন্টারকানেকশন আছে, অ্যাটমগুলোর মধ্যে বন্ধন বিদ্যমান, তাহলে বন্ধন বিদ্যমান থাকার কারণে একটা মিউচুয়াল ইন্টারকানেকশন আছে, সো মিউচুয়াল ইন্টারকানেকশন থাকার কারণে এনার্জির আদান প্রদান হবে, এনার্জি বিনিময়ের সুযোগ আছে, বিনিময়ের সুযোগ রয়েছে, কিন্তু যেটা আগে ছিল না, সুযোগ রয়েছে কিন্তু আগে কিন্তু এটা ছিল না, আগে কিন্তু শক্তির আদান প্রদানের কোনো সুযোগ ছিল না, ঠিক আছে? এইবার আসো দেখো, এইবার যদি তোমাকে বলা হয় নাও এবার তুমি গ্রাফ আঁকো, তাহলে ঠিক একইভাবে দেখো, এবার যদি তোমাকে বলা হয় নাও গ্রাফ আঁকো, তাহলে ঠিক একইভাবে এটা হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে কোন অ্যাটমের। তাহলে এইভাবে এরকম কতগুলো অ্যাটম আছে, অনেকগুলো অ্যাটম আছে, ঠিক আছে? নাম দিলে ধরো এ অ্যাটম, বি অ্যাটম, সি অ্যাটম, ডি অ্যাটম, ই অ্যাটম, এফ অ্যাটম, অনেকগুলো অ্যাটম আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, অনেকগুলো অ্যাটম নাম দেওয়া যায়, এদেরকে নামকরণ দেওয়া যায়। এবার আমি এরকম প্রত্যেকটা অ্যাটমের জন্য এইবার আমি প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি হিসাব করব। ওই যে এনার্জির যে সূত্র, ই ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার। এখান থেকে যদি হিসাব করি, হিসাব করে তো ফিক্সড মান পাবো, এখান থেকে হিসাব করলে তো ফিক্সড মান পাবো, ঠিক আছে? কিন্তু বাস্তবে এবার দেখা যাবে কি, বাস্তবে হবে কি, বাস্তবে মান একটু কম বেশি হতে পারে, বাস্তবে মান একটু কম বেশি হতে পারে, সামান্য, তাও খুব বেশি না, সামান্য একটু
কম বেশি হওয়ার সুযোগ থাকবে, কম বেশি হতে পারে। কেন হতে পারে? কারণ এবার একটা মিউচুয়াল ইন্টারকানেকশন এদের মধ্যে আছে অ্যাটমগুলোর মধ্যে। তাহলে তুমি ধরো এই অ্যাটমের প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি হিসাব করলা, হিসাব করে তুমি একটা ফিক্সড মান পাইলা, ধরো একটা ফিক্সড মান পাইলা, সেই ফিক্সড মানটা হচ্ছে এটা। এবার তুমি পরবর্তীতে দ্বিতীয় অ্যাটমের কাছে গেলা, দ্বিতীয় অ্যাটমের কাছে গিয়ে এরই প্রথম কক্ষপথের যে ইলেকট্রনের এনার্জি সেই এনার্জির মানটা হিসাব করলা, হিসাব করে এবার তুমি দেখলা একটু কম পাইছো, একটু মান কম পাইছো, সামান্য একটু কম পাইছো। ধরো মনে করো তোমার এখানে পাওয়ার কথা ছিল -10 ইলেকট্রোভোল্ট, তুমি পাইছো হচ্ছে ধরো যে -11.2 ইলেকট্রোভোল্ট, একটু কম মান পাইছো। ঠিক আছে? তারপরে এই অ্যাটমটার কাছে গেলা, এই অ্যাটমটার কাছে গিয়ে মান হিসাব করলা, প্রথম কক্ষপথের ইলেকট্রন এনার্জি হিসাব করলা, সেখানে তুমি মনে করো যে মানটা পাইলা হচ্ছে -9.8 ইলেকট্রোভোল্ট। তাহলে 9 ইলেকট্রোভোল্ট এই যে একটু বেশি মান। তারপরে আরেকটা অ্যাটমের কাছে গেলা, সেখানে তুমি আরেকটা মান পাইলা, আরেকটা অ্যাটমের কাছে গিয়ে আরেকটা মান পাইলা। তাহলে এইবার দেখো, এইবার কিন্তু এক একটা অ্যাটমের জন্য এনার্জির মান এক এক রকম হচ্ছে। এবার কিন্তু একটা লাইন পাওয়া যাচ্ছে না, একটু কম বেশি এরকম একটা মান পাওয়া যাচ্ছে। এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাটম আছে, একটা দুইটা অ্যাটম নেই, লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাটম, সবগুলো অ্যাটমের কাছে গিয়ে তুমি প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি হিসাব করে এনে মান হিসাব করে আনতেছো, এখানে বসাচ্ছ, মান হিসাব করে আনতেছো, এখানে বসাচ্ছ। বলো এইবার তুমি কি একটা স্ট্রেট লাইন পাইলা? বলো তো, বলো এনার্জির কি এবার একটা স্ট্রেট লাইন পাইলা? বলো। আমি তো এখানে কয়েকটা দেখাইছি, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আছে। বলো এবার আমি কি পাইলাম? বলো এবার কি এনার্জির একটা জাস্ট একটা ফিক্সড মান পাইলাম? একটা রেখা টেনে মানটাকে দেখানো যাবে? একটা রেখা টেনে মানটাকে দেখানো যাবে না। তাহলে এইবার কি পাইলাম আমি? আসলে একটা এনার্জির একটা পরিধি পাইলাম, ব্যান্ড পাইলাম, যে প্রথম কক্ষপথে এই অ্যাটমগুলার প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি হতে পারে এত থেকে এত এর মধ্যে, একটা ব্যবধির মধ্যে। ব্যবধি মিন্স ব্যান্ড। তাহলে এবার এনার্জিটাকে প্রকাশ করার জন্য কিন্তু একটা ফিক্সড মান দিয়ে হচ্ছে না, তাহলে একটা ব্যান্ড দিয়ে প্রকাশ করা লাগতেছে, এই যে ব্যান্ড দিয়ে প্রকাশ করা লাগতেছে। এটাকে বলা হচ্ছে প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ব্যান্ড। প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ব্যান্ড, প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ইয়ন, তার ব্যান্ড হচ্ছে এইটা। তাহলে একটা একটা মানের ব্যবধি পাবো, ধরো -10 ইলেকট্রোভোল্ট থেকে ধরো -9 ইলেকট্রোভোল্ট, এই যে এই পরিধির মধ্যে এনার্জিগুলো থাকবে। বুঝলা? একটা উদাহরণ দিই তোমাদের। ধরো মনে করো সাপোজ তোমাদের কয়েকজন বন্ধু, ধরো ধরো আমার ক্লাসে যারা পড়ো, যারা হোমওয়ার্ক করো নাই, ঠিক আছে, এরকম কয়েকজনকে আমি ধরছি, হোমওয়ার্ক করো না এরকম ধরো 10 জন। এবার এই 10 জনকে মনে করো যে আমি হোমওয়ার্ক করো নাই শাস্তি হিসাবে জেলখানায় আটকে রাখছি। তো জেলখানায় আটকে রাখছি, এক একটা মনে করো যে মানে রুমে এক একজন করে আটকে রাখছি, যে একদিন তোমরা আটকা থাকবা। ঠিক আছে? এক একটা রুমে এক একজন করে আটকে রাখছি। তাহলে এক একটা রুমে এক একজন, ঠিক আছে, এই একটা রুমে একজন, এই একটা রুমে একজন, এই একটা রুমে একজন, এরকম এক একজনকে এক একটা রুমে রাখছি। এবং তোমাদের খরচপাতি হইতে পারে, এই কারণে আমি বলছি যে নাও তোমারে আমি মনে করো 10 টাকা দিলাম, ঠিক আছে, সবাইকে 10 টাকা করে দিলাম, যে তোমাদের 10 টাকা দিলাম, তোমাকে 10 টাকা দিলাম, এইভাবে সবাইকে 10 টাকা করে দিছি, 10 টাকা করে দিয়ে আটকে রাখছি। এবার তুমি তো বদ্ধ হয়ে আসো, তুমি তো আটকা আসো, ঠিক আছে, তুমি কারোর সাথে কারো তো মুখ দেখা দেখি নাই। তাহলে এই অবস্থায় বলো, পরের দিন সকালবেলা এসে আমি সবাইকে ডাকলাম, ডেকে বললাম এই আসো, সবাই আসো, এদিকে আসো, এবার বলো তোমার কাছে কত টাকা আছে? এর কাছে জিজ্ঞেস করলাম যে এর কাছে কত টাকা আছে? ও বললো 10 টাকা। এর কাছে কত টাকা আছে? 10 টাকা। এর কাছে কত টাকা আছে? 10 টাকা। এর কাছে কত টাকা আছে? 10 টাকা। সবার কাছে কিন্তু 10 টাকা। আমি তোমাকে 10 টাকা দিয়েছিলাম, তুমি কিন্তু 10 টাকা খরচ করার জায়গা পাওনি। 10 টাকা খরচ করার জায়গা পাইছো? বলো পাইছো? না, তুমি খরচ করবা কেমনে? তোমাকে তো আটকায় রাখছি আমি, তুমি তো কারোর সাথে মিউচুয়াল ইন্টারকানেকশনে যাইতে পারতেছো না। তাহলে তুমি টাকা পয়সার একটু লেনদেন করতে পারতা, আদান প্রদান করতে পারতা। তাহলে সবাইকে দেওয়া হয়েছে 10 টাকা, সবার কাছে আসেও 10 টাকা, কোনো খরচ নাই। পরের দিন এসে আমি সবাইকে যদি জিজ্ঞেস করি কত টাকা আছে তোমাদের কাছে, সবাই বলবে কিন্তু 10 টাকা। আমি তাড়াতাড়ি একটা খাতা কলম নিয়ে সবার কাছে যেহেতু 10 টাকা আছে, তাহলে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন জিজ্ঞেস করতেছে, এই প্রথম জন কত টাকা আছে? বললো 10 টাকা। দ্বিতীয় জন কত টাকা আছে? 10 টাকা। তৃতীয় জন কত টাকা আছে? 10 টাকা। চতুর্থ জন কত টাকা আছে? 10 টাকা। সবার কাছে 10 টাকা, একটা স্ট্রেট লাইন। ঠিক আছে? সবার কাছে আছে 10 টাকা, একটা স্ট্রেট লাইন। ঠিক আছে? এইবার আসো, এইবার তোমাদের এই সব কয়জনকে একসাথে মনে করো একটা ওই যে পদ্মার পাড়ে পিকনিকে পাঠানো হয়েছে, যে যাও এবার পিকনিক করে আসো সবাই একসাথে যে। তো যখন একসাথে করা হয়েছে, এইবার তুমি একসাথে হইলেই মনে করো যে টাকা পয়সা আদান প্রদান হবে, টাকা পয়সা আদান প্রদান হবে, বিভিন্নভাবে আদান প্রদান হবে। ধরো কেউ একজন মনে করো তোমাদের মধ্যে কেউ একজন কয়েকটা বাদাম নিয়ে ধরো বাদামের বিজনেস করা শুরু করে দিয়েছে, বাদাম। তো তুমি তার কাছ থেকে মনে করো যার কাছে 10 টাকা আছে, ঠিক আছে, সে কি করলো, কারো কাছ থেকে, অন্য কারো কাছ থেকে কি করলো, 2 টাকার বাদাম কিনে খাইলো। তাহলে তখন এরে দিল 2 টাকা। ওকে, তাহলে এর কাছে টাকা এখন কত? 8 টাকা। 8 টাকা। আর এর কাছে এখন টাকা কত? এর কাছে টাকা এখন 12 টাকা।
তাহলে 8 টাকা 12 টাকা, টাকা 2 টাকার আদান প্রদান হয়ে গেছে। আবার কেউ মনে করো আরেকজনের সাথে একটু ওই যে অনেক সময় আমরা ধরো যে ক্রিকেটে অমুক দল জিতবে, ক্রিকেটে ধরো যে মনে করো যে অস্ট্রেলিয়া জিতবে, ধরো যে তোমরা বেড লাগছো, বা ধরো যে ব্রাজিল জিতবে বেড লাগছো। তো এরকম ধরো যে বেড লাগার কারণে যে 2 টাকার 1 টাকার বেড বা 2 টাকার বেড লাগছো, আমি কিন্তু আবার বলে দিছি যে টাকা পয়সার লেনদেন কিন্তু খুব বেশি লেনদেন করা যাবে না, ঠিক আছে? 6 টাকা 7 টাকা এত বেশি লেনদেন করা যাবে না, ওই 1-2 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তাহলে এবার মনে করো 1 টাকা দিয়ে বেট লাগছো যে হ্যাঁ ব্রাজিল জিতবে, ব্রাজিল জিতে গেছে, তো যখন জিতে গেছে তখন একজন পাবে 11 টাকা, আরেকজনের কাছে থাকবে হচ্ছে 9 টাকা। তাহলে এই দেখো টাকা পয়সার একটু আদান প্রদান হচ্ছে। এইবার মনে করো তোমরা পিকনিক টিকনিক করে ফেরত আসলা, ফেরত আসার পরে এইবার আমি তোমাদের জিজ্ঞেস করলাম এই বলো তো এবার সবার কাছে কত টাকা আছে? তো এ এসে বলতেছে ভাই আমার কাছে 8 টাকা, 10 টাকা নেই কিন্তু। এসে বলতেছে ভাই আমার কাছে 12 টাকা, 2 টাকা বেশি, 10 টাকা দিছিলেন 2 টাকা বেশি, তাহলে ওর কিন্তু আর 10 থাকলো না, 10 থেকে 2 বেশি হলো। এ যখন আসলো বললো ভাই আমার কাছে 9 টাকা, এ যখন আসলে তখন বললো ভাই আমার কাছে 11 টাকা। এইভাবে অনেকে এক একটা মান বলবে না, কেউ 10 বলবে, কেউ 9 বলবে, কেউ মনে করো খুবই কিপটা, কোনো টাকা পয়সা খরচ করে নাই, তার কাছে সবসময় 10 টাকাই থাকবে। হ্যাঁ, কেউ 8 টাকা বলবে, কেউ 9 টাকা বলবে, কেউ 12 বলবে, কেউ 10 বলবে, কেউ 11 বলবে, এরকম বলবে। তাহলে এইবার বলো আমি কি এবার এদের টাকা পয়সার একটা স্ট্রেট লাইন পাচ্ছি নাকি একটা ব্যবধি পাচ্ছি, একটা ব্যান্ড পাচ্ছি? তুমি বলো এবার কি পাচ্ছি? ব্রাজিল জিতবে না কখনো, ধরে মারবো তোমারে, ঠিক আছে? তোমার দাঁড়াও, তোমার ব্লক দিয়ে দিব, ব্রাজিল জিতবে না কখনো, এই কথা বলার সাহস পাও কেমন? হ্যাঁ বলো। এবার কি আমি এনার্জির একটা ব্যান্ড পাবো নাকি স্ট্রেট লাইন পাবো? লাইন পাবো না, ব্যান্ড পাবো। কি ক্লিয়ার? ব্যান্ড পাবো একটা। তাহলে এই যে এই ঘটনাটা এখানে ঘটতেছে, এরা মিউচুয়াল ইন্টারকানেকশনে আছে, ধাতব বন্ধনে আবদ্ধ হয়ে মিউচুয়াল ইন্টারকানেকশনে আছে, শক্তির আদান প্রদানের সুযোগ আছে। তো শক্তির আদান প্রদানের সুযোগ থাকার কারণে তখন আমরা এনার্জির একটা ব্যান্ড পাবো, ঠিক আছে? তাহলে এইটাকেই বলা হচ্ছে এনার্জি ব্যান্ড। তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ব্যান্ড। ঠিক একইভাবে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের যারা ধরো দোতলায় থাকে, ধরো একটা বাসে করে তোমাদের পিকনিকে পাঠাইছিলাম, তোমরা হচ্ছে একতলায় আসো, ঠিক আছে, তোমরা নিচতলায় আসো, আর যারা বাসের দোতলায় আছে তারা একটু বড় লোক, তাদেরকে 20 টাকা দেওয়া হয়েছিল। তো ওরা কি করবে? 20 টাকা থেকে 2 টাকা, হ্যাঁ, বা 1 টাকা আদান প্রদান করবে। তাহলে কারো 21 টাকা, হ্যাঁ, কারো 19 টাকা, কারো 18 টাকা, কারো 22 টাকা, এরকম হবে, ঠিক আছে? তারা দোতলায় আছে, তো দোতলা মানে দ্বিতীয় কক্ষপথ। তাহলে দ্বিতীয় কক্ষপথেের ওদেরকে আমি ডাকলাম, যে যারা দোতলায় করে ধরো পিকনিকে গেছিলো, দোতলা বাসে দোতলায় করে যারা পিকনিকে গেছিলো তাদেরকে ডাকলাম যে আসো তোমরা আসো, এবার বলো কার কাছে কত টাকা আছে। তাহলে ওরা যখন কার কাছে কত টাকা আছে সেটা যখন বলবে, তখন ওই 19, 18, 20, 22, 21 এরকম বলবে না? তাহলে তারও কি আমি একটা ব্যান্ড পাবো। তাহলে সেইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ব্যান্ড। কি বুঝলা ব্যান্ড কি জিনিস? তাহলে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ব্যান্ড হচ্ছে এটা, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ব্যান্ড, এটা হচ্ছে E2। এইভাবে সোডিয়ামের তো 3টা, তাহলে আর একটা থাকবে, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জি ব্যান্ড E3। তো এটাকেই বলা হচ্ছে এনার্জি ব্যান্ড, এনার্জি ব্যান্ড তত্ত্ব। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা ব্যান্ডে এনার্জির একটা লো পয়েন্ট একটা হাই পয়েন্ট পাচ্ছি, যে এটা হচ্ছে লোয়ার পয়েন্ট, এটা হচ্ছে হায়ার পয়েন্ট, মানে এর মধ্যে এই ব্যবধির মধ্যেই থাকবে, মানটা এই ব্যবধির মধ্যেই থাকবে। তাহলে এটা E1, এটা E2 এর ব্যবধি, এটা E3 এর ব্যবধি, এইভাবে চলতে থাকবে। যদি আরও মনে করো যে অনেকগুলো কক্ষপথ থাকে তাহলে ডট 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 উপরে উঠতে থাকবে। লাস্ট কক্ষপথ যেটা, যেমন সোডিয়ামের জন্য 3 নম্বরটা হচ্ছে এই কক্ষপথটা হচ্ছে শেষ কক্ষপথ। এই শেষ কক্ষপথের আর একটা সুন্দর নাম আছে, শেষ কক্ষপথ। এটাকে শেষ কক্ষপথ থেকে বলা হয় যোজ্যতা স্তর, তাই না? বলো কি বলা হয়? যোজ্যতা স্তর, যোজনী কক্ষপথ বলা হয় শেষ কক্ষপথকে। তাহলে শেষ কক্ষপথকে আমরা এটাকে যোজন ব্যান্ড বলতে পারি। শেষ কক্ষপথের এনার্জিটাকে যেহেতু যোজনী কক্ষপথ বলা হয়, এই কারণে এটাকে যোজন ব্যান্ডও বলে। তাহলে শক্তিটাকে বলা হয় তখন যোজন ব্যান্ড লাস্ট কক্ষপথের। ওকে, কি ক্লিয়ার? 20 টাকা দিয়ে বাসে করে পিকনিক, হ্যাঁ 20 টাকায় অনেক কিছু, 20 টাকা দিয়ে বাসে করে পিকনিক। কি ক্লিয়ার? বলো বুঝছো এনার্জি ব্যান্ড বুঝছো? তাহলে আসো আমরা একটু সুন্দর করে চিত্রটা তাহলে আঁকি। তাহলে ধরো কোনো একটা অ্যাটমের জন্য, কোনো একটা পদার্থের জন্য, যে কোনো ধাতব পদার্থ বা অর্ধপরিবাহী যে কারোর জন্য আমরা যদি এনার্জি ব্যান্ড আঁকি, তাহলে এনার্জি ব্যান্ডটা দেখতে এরকম হবে। এবার দেখো আমি একটু চালাকি করব, প্রযুক্তির সাহায্য নিয়ে আঁকবো, বুঝলা? কোন কালার দিব? এই কালারটা দিই।
এই যে এরকম চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ E1, এটা দ্বিতীয় কক্ষপথ E2। এবার দেখো ডট ডট ডট, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ E2। এবার ডট 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 ডট, মানে ডট ডটের মধ্যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম অনেকগুলো কক্ষপথ আছে। লাস্টের কক্ষপথ, একেবারে লাস্টের, এই যে একেবারে লাস্টের যে কক্ষপথটা, এই লাস্টের কক্ষপথটা হচ্ছে ইভি। ইভি ভ্যালেন্স ব্যান্ড, ইভি ভ্যালেন্স ব্যান্ড মানে যোজনী কক্ষপথ। ঠিক আছে, এটা হচ্ছে যোজনী কক্ষপথ বা যোজনী ব্যান্ড, যোজনী ব্যান্ড। ওকে, তাহলে লাস্ট কক্ষপথটা হচ্ছে যোজনী কক্ষপথ বা যোজনী ব্যান্ড। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ড, দেখালাম আমরা যে কোনো অ্যাটমের জন্য। তাহলে এটা E1, এটা E2 ডট ডট ডট, E3, E4 আছে, E5 আছে। এবার একেবারে লাস্টের যেটা, যার লাস্টের ধরো তৃতীয় কক্ষপথ লাস্ট, তাহলে তার ভ্যালেন্স ব্যান্ড হবে 3 নম্বর কক্ষপথ, ওটাই ভ্যালেন্স ব্যান্ড, ওটাই শেষ। যার চতুর্থ কক্ষপথ লাস্ট, তার চতুর্থ কক্ষপথটা ওটাই হবে তার ভ্যালেন্স ব্যান্ড। কি ক্লিয়ার? তাহলে আমরা এনার্জি ব্যান্ড বুঝলাম। এবার এনার্জি ব্যান্ডের সাথে দেখো, এনার্জি ব্যান্ডের সাথে তড়িৎ পরিবহনের ব্যাপারটার সম্পর্কটা কেন। তো এবার আসো, দুইটা খুব ইম্পর্টেন্ট ব্যান্ড, একটা হচ্ছে যোজনী ব্যান্ড, অলরেডি আমরা জানছি, যোজনী ব্যান্ড ও পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড, এই পরিবহন ব্যান্ডকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। এই পরিবহন ব্যান্ডকে, এটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। এবার তড়িৎ পরিবহনের ব্যাপারটা আমরা এই ব্যান্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা করতে চাই, যে কখন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে আর কখন করবে না। ঠিক আছে, আর এখান থেকে আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে ফরবিডেন ব্যান্ড। তাহলে আসো দেখো, কোনো অ্যাটমের জন্য আমরা ব্যান্ড আঁকবো। তাহলে আমার মতো করে এঁকে ফেলো সুন্দর করে। 1 2 3, আপাতত 3টা থাকুক। এটাকে নীল কালি দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের E1, প্রথম কক্ষপথের ব্যান্ড, দ্বিতীয় কক্ষপথের ব্যান্ড, ডট 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 ভ্যালেন্স ব্যান্ড ইভি। এই এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এইবার আসো দেখো, ধরো ধরো কপারের কথা চিন্তা করো বা সোডিয়ামের কথা চিন্তা করো। তো কপারের লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রনকে সে ছেড়ে দিবে। বা সোডিয়ামের কথাই চিন্তা করো, সোডিয়াম, এই যে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতুর লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই যে এটা লাস্ট কক্ষপথে ইলেকট্রনটা আছে। তাহলে এবার খুব ভালো করে বুঝবা, প্রথম কক্ষপথের ব্যান্ড হচ্ছে এটা E1। ওকে, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের এনার্জির ব্যান্ড, এই যে ইলেকট্রনগুলা তাদের এনার্জির ব্যান্ড, এটা হচ্ছে E2 গেল, E2 ব্যান্ড গেল। তারপরে 3 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে যোজনী কক্ষপথ, এটা হচ্ছে যোজনী কক্ষপথ, যোজন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড 3 নম্বর কক্ষপথের ইলেকট্রনের এনার্জি হচ্ছে এটা, সোডিয়ামের জন্য 3 নম্বর কক্ষপথ। ওকে, কি ক্লিয়ার? এইবার আসো বোর্ডে দেখো, এইবার যখন এই ইলেকট্রনটা মুক্ত হয়ে যাবে, এই ইলেকট্রন যখন মুক্ত হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, ইলেকট্রন এই এই ভ্যালেন্স ব্যান্ডে আর নাই, মুক্ত হয়ে চলে আসছে, ফ্রি ইলেকট্রন হয়ে গেছে। বলো ফ্রি ইলেকট্রন মানে কি? ফ্রি ইলেকট্রন এটা মানে কি? ফ্রি ইলেকট্রন কি হিসাবে কাজ করবে? চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে। ফ্রি ইলেকট্রন হবে চার্জ ক্যারিয়ার, কারণ সে ফ্রি। সে এখন ওই ধাতব ধাতব ক্রিস্টালের মধ্যে, এই যে ধাতব ক্রিস্টাল, এই যে সোডিয়াম, এই ধাতব ক্রিস্টালের মধ্যে ধরো এখান থেকে একটা ইলেকট্রন চলে আসছে, তাহলে এটা এখন সোডিয়াম প্লাস, Na প্লাস হয়ে গেছে, Na প্লাস হয়ে গেছে। আর এই যে ইলেকট্রনটা ফ্রি, তখন কি করবে? ধাতব পাতে ইলেকট্রনটা ফ্রিলি মুভ করতে পারবে, তাহলে সে চার্জ ক্যারিয়ার, সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা মুক্ত হয়ে গেছে, লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রনটা মুক্ত হয়ে গেছে, তাহলে সে চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করবে এবং সে তড়িৎ পরিবহন ঘটাবে, চার্জ
ক্যারিয়ার হিসাবে কাজ করবে। এবার ভাই তুমি আমাকে একটা জিনিস বুঝাও তো, সে তো চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে, তো তার যে এনার্জিটা, সে যখন যোজন ব্যান্ডে ছিল তখন তার এনার্জি যা ছিল, সে যখন মুক্ত হয়ে চলে আসছে তার এনার্জি বেশি নাকি কম? আমার বুঝাও একটু, বলো এনার্জিটা বেশি নাকি কম? বলো এনার্জিটা বেশি হবে নাকি কম হবে? এনার্জির পরিমাণটা বেশি হবে নাকি কম হবে? এনার্জির পরিমাণটা বুঝাও আমাকে একটু। এনার্জির পরিমাণটা অবশ্যই বেশি হবে। কেন? কারণ সে লাস্ট কক্ষপথে ছিল, তাহলে লাস্ট কক্ষপথে থাকা অবস্থায় তার এনার্জি ছিল এইটুকু, এইটুকু এনার্জি ছিল তার, এইটা। এখন ধরো সেই এনার্জির মানটা ধরো -5 ইলেকট্রোভোল্ট এটা ছিল। এবার সে মুক্ত হয়ে চলে আসছে, সে আর ওই কক্ষপথে আবদ্ধ নেই, কক্ষপথ থেকে মুক্ত হয়ে চলে গেছে। তাহলে মুক্ত হয়ে চলে যাওয়া মানে ও আরও কিছু শক্তি গেইন করছে। ধরো ওকে আমি আরও 1 ভোল্ট শক্তি দিছি, +1 ভোল্ট 1 ইলেকট্রোভোল্ট শক্তি দিছি, দেওয়ার পরে ওর শক্তি হয়ে গেছে -4 ইলেকট্রোভোল্ট, তখন সে মুক্ত হয়ে চলে আসছে। তাহলে -4 ইলেকট্রোভোল্ট কিন্তু বেশি আর -5 ইলেকট্রোভোল্ট শক্তি কিন্তু কম, বুঝলা? তাহলে সে যখন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে মুক্ত হয়ে চলে আসবে তখন তার এনার্জি কিন্তু বেশি। তাহলে দেখো আমরা আমরা ইলেকট্রনকে কিন্তু আরও একটা জায়গায় পাইতে পারি, ভালো করে শুনবা কথাটা। ইলেকট্রনকে প্রথম কক্ষপথে পাইতে পারি, দ্বিতীয় কক্ষপথে পাইতে পারি, তৃতীয় কক্ষপথে পাইতে পারি, ডট 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 লাস্ট কক্ষপথ ভ্যালেন্স ব্যান্ড যোজন কক্ষপথে পাইতে পারি। তারপরে ইলেকট্রনকে আমরা কই পাইতে পারি? তারপরে ইলেকট্রনকে আমরা মুক্ত অবস্থায় পাইতে পারি, ফ্রি ইলেকট্রন হিসাবে পাইতে পারি। তাহলে ফ্রি ইলেকট্রন তারও তো একটা এনার্জি আছে, তাহলে তার এনার্জিটা যোজন ব্যান্ডে থাকা অবস্থায় যে এনার্জি ছিল তার থেকে বেশি কিছু পরিমাণ এনার্জি গেইন করেই তো সে মুক্ত হয়ে চলে আসছে। আমরা মুক্তিবেগ পড়ছি না মহাকর্ষ অধ্যায়ে? ধরো পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে, এই পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে, তাহলে একে যদি কিছু পরিমাণ শক্তি দিয়ে ছুড়ে দেওয়া হয় তাহলে সে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে। তাহলে একে শক্তি দিলে সে শক্তি গেইন করে পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রের বাইরে চলে যাবে। ঠিক তেমনি তোমরা কেমিস্ট্রিতে পড়ছো যে কোনো একটা অ্যাটমের লাস্ট কক্ষপথে ধরো একটা ইলেকট্রন আছে, তাহলে তারা কিছু শক্তি দিলে সে তখন ওই কক্ষপথ ছেড়ে মুক্ত হয়ে চলে যাবে, তাই না? কক্ষপথ ছেড়ে মুক্ত হয়ে চলে যাবে, তাহলে কক্ষপথ ছেড়ে বাইরে বের হয়ে চলে আসবে, তাহলে সে তখন ফ্রি হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। তাহলে আমরা ইলেকট্রনকে আরও একটা অবস্থায় পাইতে পারি, সেটা হচ্ছে ফ্রি অবস্থায় পাইতে পারি। আর ফ্রি অবস্থায় যে ইলেকট্রন থাকে সেই কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এই ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, এইটা ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। ভ্যালেন্স ব্যান্ডে থাকা অবস্থায় ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, কারণ তখন সে কক্ষপথে আবদ্ধ আছে। কক্ষপথ থেকে মুক্ত হয়ে আসবে, ফ্রি হয়ে যাবে, তখন সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। তাহলে আমার তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করানোর জন্য ফ্রি ইলেকট্রন দরকার। তাহলে সেই ফ্রি ইলেকট্রনের এনার্জি কিন্তু যোজন কক্ষপথে যে ইলেকট্রন আছে তার এনার্জি থেকে বেশি। তাহলে ইলেকট্রনকে আমরা প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে, ডট 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 লাস্ট কক্ষপথ অর্থাৎ যোজন কক্ষপথে পাইতে পারি, তারপরে ফ্রি অবস্থায় পাইতে পারি। তো আমি এখানে যে ব্যান্ডগুলো আঁকছি সেই ব্যান্ডগুলোতে আমরা দেখতেছি ইলেকট্রনকে আমরা প্রথম কক্ষপথে পাইতে পারি, দ্বিতীয় কক্ষপথে পাইতে পারি, ভ্যালেন্স ব্যান্ডে পাইতে পারি, তারপরেও তো ইলেকট্রনের অস্তিত্ব আছে, সেইটা তো এখানে দেখানো হয়নি, বুঝলা? সেইটা এখানে দেখানো হয়েছে। তাহলে ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে মুক্ত হয়ে যাবে, ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে মুক্ত হয়ে চলে যাবে তখন সেই ইলেকট্রনের তো একটা এনার্জি আছে, সেখানেও তো মানে মুক্ত অবস্থায় তো ইলেকট্রন এক্সিস্ট করে, তাহলে তার এনার্জি তো আমাকে এখানে দেখাইতে হবে। তাহলে তখন এই ফ্রি হয়ে যাওয়া যে ইলেকট্রন তাকে বলা হচ্ছে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করা ইলেকট্রন। তাহলে এর যে এনার্জির যে পরিধি ব্যান্ড, এর যে এনার্জি ব্যান্ড, ENERGY এনার্জি ব্যান্ড, এর যে এনার্জি ব্যান্ডটা থাকবে সেই এনার্জি ব্যান্ডের নামই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড, বুঝছো? কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। তাহলে আমরা আরো একটা ব্যান্ড জানলাম, সেটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এবার তুমি বলো পরিবহন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের উপরে না নিচে? বলো পরিবহন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের উপরে নাকি নিচে থাকবে? অবভিয়াসলি উপরে থাকবে, ভ্যালেন্স ব্যান্ডের অবভিয়াসলি উপরে থাকবে। তাহলে পরিবহন ব্যান্ড হবে ভ্যালেন্স ব্যান্ডের উপরে। তাহলে আরো একটা ব্যান্ড আছে, সেটা হচ্ছে পরিবহন ব্যান্ড, যেটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এটাকে কোন কালি দিব? সবুজ দিলাম, ওকে। এইটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তো এই পরিবহন ব্যান্ডকে ইসি দিয়ে লেখা হয় কন্ডাকশন ব্যান্ড বোঝানোর জন্য, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড, ওকে। আর এটা হচ্ছে যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড, ওকে। তাহলে যদি আমরা
কারো পরিবহন ব্যান্ডের কোনো পদার্থের পরিবহন ব্যান্ডে ইলেকট্রন পায়, তার মানে সে তড়িৎ পরিবাহী। আর পরিবহন ব্যান্ডে যদি ইলেকট্রন না থাকে তাহলে সে তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করবে না। তাহলে আমাদের তড়িৎ পরিবহনের জন্য ফ্রি ইলেকট্রন দরকার। ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন হচ্ছে পরিবহন ব্যান্ডের ইলেকট্রন, কারণ মুক্ত ইলেকট্রনের এনার্জি পরিবহন ব্যান্ডের এনার্জি। তাহলে পরিবহন ব্যান্ডে যদি ইলেকট্রন এক্সিস্ট করে তাহলে তার ফ্রি ইলেকট্রন আছে, আর ফ্রি ইলেকট্রন থাকা মানে সেই ফ্রি ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে। ঠিক আছে, তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে। তাহলে আমাদের তখন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করা ইলেকট্রন এক্সিস্ট করতেছে, তার মানে সে তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করতেছে। আর যদি দেখি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন নেই, তার মানে সে কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। কি কথা বুঝলা? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এইবার আসো দেখো, এই পরিবহন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে একটা অঞ্চল আছে। পরিবহন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে একটা অঞ্চল আছে, এই যে এই অঞ্চলটুকু, এই অঞ্চলটুকু পরিবহন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে এই অঞ্চলটুকুকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন ব্যান্ড। ফরবিডেন ব্যান্ড। ফরবিডেন ব্যান্ড মানে কি? নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন ব্যান্ড মানে কি? এই এলাকায় কোনো ইলেকট্রন এক্সিস্ট করে না। হয় কন্ডাকশন ব্যান্ডে থাকো, নয়তো পরিবহন ব্যান্ডে থাকো, তুমি কন্ডাকশন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝামাঝি অবস্থান করতে পারবা না। ঠিক আছে, ধরো এরকম যে ধরো একটা বিল্ডিং, এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এই যে এইটা হচ্ছে লাস্টের তলা। ঠিক আছে, আর এইটা মনে করো উপরে জাস্ট ছাদ, ছাদের পোর্শন, ধরো এটা ছাদ। ঠিক আছে, এই যে ছাদের রেলিং দেওয়া আছে, ছাদ। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করো, প্রথম তলা E1, দ্বিতীয় তলা E2, তৃতীয় তলা E3, একেবারে লাস্টের যে তলাটা সেটা হচ্ছে EV, আর ছাদ সেটা হচ্ছে EC। এবার মনে করো তোমার প্রথম তলায় থাকতে গেলে তোমার ভাড়া লাগে হচ্ছে 1000 টাকা থেকে 2000 টাকা। প্রথম তলায় থাকতে গেলে 1000 থেকে 2000 টাকা ভাড়া লাগে। তোমার মনে করো 2 নম্বর তলায় থাকতে গেলে, দ্বিতীয় তলায় থাকতে গেলে 3000 থেকে 4000 টাকা ভাড়া লাগে ধরো। আর তৃতীয় তলায় থাকতে গেলে ধরো 5000 থেকে 6000 টাকা ভাড়া লাগে। একেবারে লাস্টের তলায় থাকতে গেলে 7000 থেকে ধরো 8000 টাকা ভাড়া লাগে। ওকে, 8000 টাকা ভাড়া লাগে। তো তুমি মনে করো সাপোজ প্রথম কক্ষপথে বা প্রথম তলায় আছো, তাহলে তুমি কত ভাড়া দিয়ে থাকতেছো? 1000 থেকে 2000 এর মধ্যে ভাড়া দিয়ে থাকতেছো। তো ধরো তুমি একেবারে প্রথম তলার বড় লোক সবচেয়ে, তাহলে প্রথম তলার বড় লোক মানে তুমি প্রথম তলায় 2000 টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকতেছো, প্রথম তলার বড় লোক সবচেয়ে। এবার কেউ তোমাকে এসে 500 টাকা দিল, 500 টাকা দিয়ে বললো তুমি এখন 500 টাকা, তোমার কাছে এখন 2500 টাকা আছে। তুমি ভাবলো যাই, আমি এবার 2500 টাকা পাইছি, আরও বড় লোক হয়ে গেছি, তা আমি এবার চলে যাই, উপরের তলায় চলে যাই। ঠিক আছে, একেবারে উপরের তলায় চলে যাই। তাহলে তুমি 2500 টাকা পেয়ে তুমি তখন একেবারে উপরের তলায় না, তুমি দ্বিতীয় তলায় যাওয়ার চেষ্টা করবা। কারণ দ্বিতীয় তলায় থাকতে গেলে 3000 থেকে 4000 টাকা ভাড়া লাগে। তাহলে তোমাকে 500 টাকা দেওয়া হইলো, তো তোমার কাছে ছিল 2000, 500 টাকা পেয়ে তুমি 2500 টাকা পাইলো। তাহলে 2500 টাকা দিয়ে তুমি দ্বিতীয় তলায় ঢোকার চেষ্টা করলা, তুমি ঢুকতে পারবা না। তুমি দ্বিতীয় কক্ষপথে লাভ দিতে পারবা না, কারণ দ্বিতীয় কক্ষপথে লাভ দিতে গেলে যে এনার্জিটা দরকার সেই এনার্জির ব্যান্ড হচ্ছে এইটা 3000 থেকে 4000। কিন্তু তুমি 2500 টাকা নিয়ে আসছো, দরজায় আসলে তোমাকে দরজা থেকে বিদায় করে দিবে, তোমাকে ঢুকতে দিবে না। কারণ তুমি এখনও ওই তলায় ঢোকার মতো মনে করো যে তোমার যে ক্যাপাসিটি বা টাকার যে পরিমাণ সেটা হয় নাই, তাহলে তুমি কিন্তু ঢুকতে পারবে না। বাট তোমাকে যদি কেউ 1000 টাকা দেয়, তোমাকে কেউ 1000 টাকা দিল, 2000 থেকে 1000 পাইলা, 1000 মানে 3000 পেয়ে গেলা, তুমি লাভ দিয়ে এবার দ্বিতীয় তলায় উঠে চলে যাবা, তুমি আর নিচতলায় থাকবা না। তখন তুমি মনে করো বড় লোক হয়ে তুমি এখন দ্বিতীয় তলায় থাকা শুরু করবা। ঠিক একইভাবে দ্বিতীয় তলার কেউ আছে, দ্বিতীয় তলার কেউ থাকতেছে কত থেকে 3000 থেকে 4000 টাকা দিয়ে থাকতেছে। তো মনে করো দ্বিতীয় তলার সবচেয়ে বড় লোক যে 4000, ঠিক আছে 4000, তাকে মনে করো 1000 টাকা দেওয়া হলো, 5000 টাকা পাইলো, সে তখন কিন্তু 3 নম্বর তলায় চলে যাবে। ঠিক আছে, এইভাবে এবার আসো, এইভাবে আসো, এই যে একেবারে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ডে থাকতে গেলে একেবারে উপরের তলায় থাকতে গেলে তোমার টাকা লাগে 7000 থেকে 8000, 7000 থেকে 8000 টাকা দিয়ে থাকতে হয়। তোমার মনে করো ছাদে উঠতে গেলে, ছাদে থাকতে গেলে মনে করো আরও 1000 টাকা বেশি লাগে, 9000 থেকে 10000 টাকা লাগে ছাদে থাকতে গেলে। একেবারে ছাদের ব্যান্ডে থাকতে গেলে তোমার এটা লাগে। এবার তাহলে তুমি চিন্তা করো, তোমার কাছে 8000 টাকা আছে, 8000 টাকা আছে, তুমি থাকতেছো ভ্যালেন্স ব্যান্ডে। এবার 8000 আছে, তোমাকে 500 টাকা দেওয়া হইলো, তাহলে তুমি কিন্তু ছাদে যাইতে পারবা না। একেবারে উপরের যে টপ ফ্লোর ছাদ, সেই ছাদে যাইতে পারবে না, কারণ ছাদে ঢুকতে গেলে 9000 থেকে 10000 টাকা দিয়ে লাগবে। তাহলে ছাদে তুমি ঢুকতে পারবা না।
তাহলে তোমার আছে কত 8,500 টাকা, তোমাকে ছাদে ঢুকতে দেবে না। তাহলে এখন তুমি কোথায় থাকবা? তাহলে তাহলে তুমি কোথায় থাকবা? তুমি তো 8,000 থেকে 500 টাকা বেশি পাইছো। তোমার এই যে এই তলাতে থাকতে গেলে তোমার লাগবে 7 থেকে 8,000 টাকা, তো তোমার কাছে আরও 500 টাকা বেশি আছে। তাহলে তুমি কোথায় থাকবা? বলো কোথায় থাকবা? তুমি কি সিঁড়িতে থাকবা? বলো সিঁড়িতে থাকা যায়? যে ভাই আমি সিঁড়িতে থাকবো, তাহলে তুমি সিঁড়িতে থাকবা না, সিঁড়িতে থাকার জায়গা নাই। তাহলে তোমার কাছে যদি, দেখো খেয়াল করো, তোমার কাছে যদি কারো কাছে যদি টাকা থাকে মনে করো 8,000 থেকে 9,000, 8,000 থেকে 9,000, তাহলে সে কই থাকবে? তাহলে তার থাকতে হবে সিঁড়িতে, ছাদ এবং চতুর্থ তলা, ছাদ এবং চতুর্থ তলার মাঝখানে ধরো। তাহলে ছাদ এবং চতুর্থ তলার মাঝখানে কি আছে? সিঁড়ি। তো সিঁড়িতে থাকা পসিবল? সিঁড়িতে থাকা যায়? হয় প্রথম তলায় থাকো, নয়তো দ্বিতীয় তলায় থাকো, নয়তো তৃতীয় তলায় থাকো, নয়তো চতুর্থ তলায় থাকো, নয়তো ছাদে গিয়ে থাকো। তুমি তো 2 তলার মাঝখানে সিঁড়িতে থাকতে পারবা না। তো সিঁড়ির জায়গাটা থাকার জন্য নিষিদ্ধ। সিঁড়িতে মনে করো থাকলে তোমার সরাই দিবে, তাহলে সিঁড়িতে থাকা যাবে না, সিঁড়িটা ফরবিডেন, সিঁড়িটা থাকার জন্য নিষিদ্ধ। তাহলে এই এনার্জি যাদের আছে, এই এনার্জি যদি কারো থাকে, তাহলে সে ফরবিডেন ব্যান্ডে পড়ে গেছে, নিষিদ্ধ ব্যান্ডে পড়ে গেছে। তাহলে নিষিদ্ধ ব্যান্ডে ইলেকট্রন এক্সিস্ট করে না, ইলেকট্রন থাকতেই পারে না। ঠিক আছে, তাহলে দুইটা ব্যান্ডের মাঝখানের এই জায়গাটুকুতে ইলেকট্রন এক্সিস্ট করে না, এই জায়গাটুকু, এইটাই হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। এখানে কোনো ইলেকট্রন থাকতে পারবে না, ইলেকট্রন এক্সিস্ট করতে পারবে না। কি কথা বুঝলাম? এই হচ্ছে ঘটনা। তাহলে মনে করো সাপোজ তুমি এই বিল্ডিংয়ের কোন তলায় থাকতে গেলে কত টাকা লাগে তুমি জানো। তো তোমাকে মনে করো এই বিল্ডিং থেকে একজন বের হইলো, একজন বের হয়ে তোমাকে বললো আমি এই বিল্ডিংয়ে থাকি। তো তুমি তাকে জিজ্ঞেস করলা তুমি কত টাকা ভাড়া দিয়ে থাকো। তো তখন ও তোমারে বললো যে আমি 8,700 টাকা ভাড়া দিয়ে থাকি, 8,700 টাকা ভাড়া দিয়ে থাকি। তখন তুমি কি বুঝবা? তুমি জানো যে এই বিল্ডিংয়ের কত তলায় থাকতে গেলে কত টাকা ভাড়া লাগে, সেটা তুমি জানো। এখন ও তোমাকে বিল্ডিং থেকে বের হয়ে বললো আমি এই বিল্ডিংয়ে থাকি, 8,700 টাকা ভাড়া দিয়ে থাকি। তাহলে তখন তুমি কি বুঝবা? তুমি বুঝবা যে ও হচ্ছে একটা চাপাবাজ, ও আসলে এই বিল্ডিংয়ে থাকে না, ও এই বিল্ডিংয়ে চুরি করতে ঢুকছে, ওই বিল্ডিংয়ে আসলে থাকে না। কারণ এই 8,500 মানে 8,700 টাকা দিয়ে এখানে থাকার কোনো জায়গা নাই। ঠিক আছে, ও তাহলে থাকেই না, তাহলে ও এক্সিস্টই করে না। তাহলে এ হচ্ছে ফরবিডেন, এ হচ্ছে চোর আর কি। হ্যাঁ, তাহলে এ থাকেই না, এই বিল্ডিংয়ে থাকে না। তাহলে কথাটা বোঝা গেছে? তাহলে ফরবিডেন ব্যান্ডটা কি? তাহলে ফরবিডেন ব্যান্ড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে অঞ্চল, মধ্যবর্তী যে শক্তি ব্যান্ড, সেটাকে বলা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে, পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির যে ব্যবধি বা ব্যান্ড, মাঝে শক্তির যে ব্যবধি বা ব্যান্ড বিদ্যমান তাকে নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন ব্যান্ড বলে, নিষিদ্ধ ব্যান্ড বলে। এই হচ্ছে আমাদের নিষিদ্ধ ব্যান্ডের কথাবার্তা। কি ক্লিয়ার? এবার আসো দেখো, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, আমরা এই অর্ধপরিবাহী, পরিবাহী আর কুপরিবাহী, এটা আমরা ব্যান্ড থিওরির সাহায্যে বুঝবো। তাহলে অর্ধপরিবাহী, পরিবাহী এবং কুপরিবাহী বা অন্তরক, কুপরিবাহী বা অন্তরক ব্যান্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা, ব্যান্ড তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে চলো আমি এখানে 3টা চিত্র আঁকবো, তুমি 3টা চিত্র দেখে বলবা আমারে কোনটা পরিবাহী, কোনটা অর্ধপরিবাহী, কোনটা কুপরিবাহী। এখানে আমি 3টা চিত্র আঁকতেছি, দেখে তুমি বলবা।
দেখো আগে আঁকবা না, আগে ভালো করে শোনো তারপর আঁকবা। এটাকে একটা অন্য কালি দিলাম, ধরো সবুজ কালি দিলাম। এবার খুব ভালো করে খেয়াল করো, এখানে ডট ডট ডট, সবগুলো ব্যান্ড আমরা আঁকবো না, ডট 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 ডট, E1 E2 E3 ডট 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 সব এর মধ্যে আছে, সব এর মধ্যে আছে। তাহলে E1 E2 E3 ডট 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 সব এর মধ্যে আছে। এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে ইভি ভ্যালেন্স ব্যান্ড। তাহলে আমরা একেবারে উপরের দুইটা আঁকবো, আমরা এই উপরের দুইটা আঁকবো, এই দুইটা আঁকবো, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এই দুইটা আঁকবো। দেখো হয়েছে এইটা আর এইটা, এই দুইটা আঁকবো আমরা, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এই দুইটা আমরা আঁকবো। তাহলে তুমি দেখো, আচ্ছা এই চিত্রে আমরা সবুজটা দিয়ে ভ্যালেন্স ব্যান্ড বুঝাইছি, কন্ডাকশন ব্যান্ড বুঝাইছি। দাঁড়াও তাহলে সবুজটাকে নিচে আনি আর এইটাকে উপরে উঠাই দিই। তাহলে এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে এবার একটু ভালো করে খেয়াল করো, দেখো কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড পরস্পরের সাথে ওভারল্যাপ করে গেছে। দেখো ভালো করে দেখো, পরস্পরের সাথে ওভারল্যাপ করে যাচ্ছে। দেখো এই যে ওভারল্যাপ করে গেছে পরস্পরের সাথে সামান্য একটু জায়গায়, এই যে ওভারল্যাপ করে গেল। কতটুকু ওভারল্যাপ করলো আমি একটু দাগ দিয়ে দিই, এইটুকু ওভারল্যাপ করে গেছে। দেখো এই জায়গাটুকু, এই জায়গাটুকুতে ওভারল্যাপ করে গেছে। কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এই জায়গাটুকুতে পরস্পরের সাথে ওভারল্যাপ করে গেছে। ওকে, এবার আসো এবার এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবার ওভারল্যাপ করে যায় নাই, এটা ইভি ডট ডট ডট, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথ আছে, আর এইটা হচ্ছে ইসি। নেক্সট এই চিত্রটা আর একবার, এইবার এটা অনেক নিচে থাকলো আর এটা অনেক উপরে উঠে গেল, এটা অনেক উপরে উঠে গেল, গ্যাপটা অনেক বেশি, গ্যাপটা অনেক বেশি। এটা হচ্ছে ইসি। এবার তুমি বলো, আমি তিনটা চিত্র আঁকছি, কোনটা, সরি এটা ইসি, হ্যাঁ। এবার এই তিনটার মধ্যে বলো কোনটা পরিবাহী, সুপরিবাহী, কোনটা অর্ধপরিবাহী, আর কোনটা কুপরিবাহী, বলো কোনটা সুপরিবাহী, কোনটা অর্ধপরিবাহী, কোনটা কুপরিবাহী। সুপরিবাহী কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর বা অন্তরক। এই তাহলে দেখো ওভারল্যাপ করে গেছে, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পরস্পরের সাথে ওভারল্যাপ করে গেছে। তাহলে দেখো ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন ছিল, কিছু ইলেকট্রন ছিল ভ্যালেন্স ব্যান্ডে। তাহলে ভ্যালেন্স ব্যান্ডের কিছু ইলেকট্রন ভালো করে খেয়াল করো, এই দেখো এই ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে, এই ইলেকট্রনগুলো সব ভ্যালেন্স ব্যান্ডে ছিল। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে দেখো কিছু সংখ্যক ইলেকট্রন অলরেডি কিন্তু কন্ডাকশন ব্যান্ডে এক্সিস্ট করতেছে। ভ্যালেন্স ব্যান্ডের কিছু সংখ্যক ইলেকট্রন, এখানে ভ্যালেন্স ব্যান্ড আমি কয়টা ইলেকট্রন আছি, এই যে এইটুকু হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড। তাহলে যোজনী কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5টা 6টা আমি আঁকছি। 6টার মধ্যে দেখো অলরেডি 2টা কিন্তু অলরেডি কন্ডাকশন ব্যান্ডে এক্সিস্ট করতেছে। আমার জোর করে কন্ডাকশন ব্যান্ডে নেওয়া লাগেনি, জোর করে নিই নাই। ধরো হিট টিট দিয়ে তাপ দিয়ে আমি এনার্জি গেইন করাই, তারপরে আমি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে পাঠাইনি, ইলেকট্রন এমনিতেই কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, অলরেডি কন্ডাকশন ব্যান্ডে এক্সিস্ট করতেছে, কারণ কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড পরস্পরের সাথে ওভারল্যাপ করে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আছে এবং খুব বেশি ইলেকট্রনই আছে, ঠিক আছে। ধরো এই যে দুটো আছে মানে 2 লক্ষ আছে, তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এক্সিস্ট করতেছে খুব ভালোভাবে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আছে, কন্ডাকশন ব্যান্ডে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, প্রচুর ইলেকট্রন এক্সিস্ট করতেছে, এক্সিস্ট করছে। ইলেকট্রন যেহেতু এক্সিস্ট করছে
সো সে সুপরিবাহী, সুপরিবাহী অর্থাৎ কন্ডাক্টর। ওকে, সুপরিবাহী বা কন্ডাক্টর। এর ক্ষেত্রে দেখো E1 E2 E3 ডট 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 আছে, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পরস্পরের সাথে ওভারল্যাপ করে যায়নি, অর্থাৎ ইলেকট্রনগুলো নর্মালি ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করতেছে, কিন্তু যে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করতেছে তাদেরকে একটু ঠেলা দিয়ে কন্ডাকশন ব্যান্ডে পাঠানো সম্ভব, একটু ঠেলা দিয়ে, একটু এনার্জি দিয়ে কন্ডাকশন ব্যান্ডে পাঠানো সম্ভব। এর যে গ্যাপটা, এই এনার্জির যে গ্যাপটা, এই এনার্জির গ্যাপটা হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্টের, 1.1 ইলেকট্রোভোল্টের চেয়েও কম, খুবই সামান্য। এনার্জির যে গ্যাপটা, নিষিদ্ধ ব্যান্ডের এনার্জির যে গ্যাপটা, সেই গ্যাপটা হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্টের চেয়েও কম। যদি সিলিকন দিয়ে, অর্ধপরিবাহী যদি সিলিকন দিয়ে তৈরি করা হয়, তাহলে সিলিকন, অর্ধপরিবাহী সিলিকনের জন্য এই এনার্জি গ্যাপটা হবে, এনার্জি গ্যাপটা হবে 1.1 ইলেকট্রোভোল্ট। আর যদি জার্মেনিয়াম দিয়ে তৈরি করা হয়, জার্মেনিয়াম অর্ধপরিবাহীর কথা চিন্তা করি, নর্মালি সিলিকন আর জার্মেনিয়াম এগুলোই আমরা বেশি ব্যবহার করি অর্ধপরিবাহী হিসাবে, তাহলে সিলিকনের জন্য এনার্জি গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য এনার্জি গ্যাপটা হচ্ছে 0.7 ইলেকট্রোভোল্ট, 0.7 ইলেকট্রোভোল্ট, সামান্য। তাহলে এই ইলেকট্রনগুলোকে যদি কোনোভাবে একটু শক্তি দেওয়া যায়, নর্মালি কক্ষ তাপমাত্রা এরা অলরেডি শক্তি পেয়ে যায়, কক্ষ তাপমাত্রায় হিট এনার্জি দিয়ে, ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনগুলোকে কন্ডাকশন ব্যান্ডে মুভ করানো সম্ভব। এই ইলেকট্রনগুলোকে কন্ডাকশন ব্যান্ডে, কিছু কিছু ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে মুভ করানো সম্ভব। তাহলে কিছু কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে নেওয়া সম্ভব। এমনি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ছিল না, কিন্তু আমি কিছু পরিমাণ হিট টিট দিয়ে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাঠাইতে পারি। তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আমি পাচ্ছি, কিন্তু আগে যেমন কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড পরস্পর ওভারল্যাপ করার কারণে কন্ডাকশন ব্যান্ডে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন এমনি এমনি এক্সিস্ট করতেছিল, এইবার কিন্তু সেটা আর হচ্ছে না। বাট তারপর আমি কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পাচ্ছি। মানে এ ধরো যে গরিব ছিল, একে মনে করো কিছু টাকা পয়সা দিয়ে বড় লোক বানানো গেছে, বড় লোকের কাতারে পাঠানো গেছে, তাহলে এ তখন পরিবাহী হিসাবে কাজ করবে, এ তখন তড়িৎ পরিবহন করবে, তাহলে এটা তখন অর্ধ পরিবাহী হবে। এটার নাম হচ্ছে তখন অর্ধ পরিবাহী, ঠিক আছে, সেমিকন্ডাক্টর, সে অর্ধ পরিবাহীর মতো কাজ করবে। তাহলে ব্যান্ড থিওরি দিয়ে আমরা অর্ধপরিবাহী আর পরিবাহী বুঝলাম। এইবার আসো কুপরিবাহী, অন্তরক। তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, কারণ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে গেলে যদি তুমি উচ্চ বিভব পার্থক্য দুই প্রান্তে প্রয়োগ করো, ঝলসে যাবে, পুড়ে যাবে। কারণ কি, এর এনার্জি গ্যাপ বিশাল, এর যে এনার্জি গ্যাপটা, এটা বিশাল এনার্জি গ্যাপ, 6 to 15 ইলেকট্রোভোল্ট, 6 to 15 ইলেকট্রোভোল্ট, এটা হচ্ছে তাদের এনার্জি গ্যাপ, বিশাল এনার্জি গ্যাপ। তো তুমি এত বেশি এনার্জি দিয়ে ইলেকট্রনকে, যারা অলরেডি ভ্যালেন্স ব্যান্ডে এক্সিস্ট করে, সেই ইলেকট্রনকে ওইখানে পাঠানো ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে, ইলেকট্রনগুলোকে ওই ব্যান্ডে পাঠানো ইম্পসিবল ব্যাপার। এত বেশি এনার্জি দিতে হবে, সেই এনার্জি দিতে গেলে ও নিজেই পুড়ে যাবে। তো এই কারণে এই কক্ষপথ থেকে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাঠানো সম্ভব না, কাঠ কাগজ এগুলোর ইলেকট্রন পাঠানো সম্ভব না। সুতরাং যেহেতু সম্ভব না, সেহেতু এ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, তাহলে এ তখন এটা হচ্ছে কুপরিবাহী বা অন্তরক, ঠিক আছে। মনে করো আমি গরিব মানুষ, এখন তুমি আমারে কত টাকা পয়সা দিবা, তুমি আমার বিল গেটসের কাতারে পাঠানোর জন্য, বলো। আমি গরিব মানুষ, তা আমারে তুমি মানে এত টাকা পয়সা দেওয়া তো সম্ভব না, তুমি আমার এত টাকা পয়সা দিয়ে, এনার্জি দিয়ে তুমি তো বিল গেটসের কাতারে আবার পাঠিয়ে দিবা, হ্যাঁ, এটা তো সম্ভব না। তো সুতরাং সম্ভব না মানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাও সম্ভব না, এই কারণে এটা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না, ঠিক আছে। তাহলে এটা হবে কুপরিবাহী, কুপরিবাহী। এত এনার্জি দিতে গেলে, মনে করো এত এনার্জি দিতে গেলে পুড়ে যাবে, ঝলসে যাবে, ঠিক আছে। তাহলে কুপরিবাহী বা ইনসুলেটর হবে, এটা ইনসুলেটর হবে, ইনসুলেটর হবে। ধরো আমি খুবই গরিব মানুষ, তুমি যদি আমাকে বিল গেটসের যত টাকা, অত টাকা যদি তুমি আমার দাও, তা আমি তো মনে করো যে হার্ট ফেল করে মানে একদিনে শেষ হয়ে যাবো, বুঝছো, তাই না? হ্যাঁ, বিল গেটস হচ্ছে সুপরিবাহী। ভালো বুঝছো, গুড। তাহলে এবার আসো, এবার আমরা অর্ধপরিবাহীকে দুই ভাগে ভাগ করতে পারি। অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায়। এবার মূল পড়ায় যাচ্ছি আমরা। একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, যেটাকে বলা হয় অন্তর্জাত, অন্তর্জাত অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। আর একটা হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী, বহির্জাত অর্ধপরিবাহী। অন্তর্জাত মানে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর।
আর বহির্জাত মানে এক্সট্রিনসিক। ওকে, এবার সহজ ভাষায় বললে বিশুদ্ধ আর ভেজাল, বিশুদ্ধ অর্ধপরিবাহী আর ভেজাল অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী কি, ধরো সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তো এটা যদি বিশুদ্ধ সিলিকন থাকে তাহলে সেটা হচ্ছে অন্তর্জাত। আর ভেজাল মিশ্রিত, ধরো আমি সিলিকন জার্মেনিয়ামের সাথে পঞ্চযোজি ত্রিযোজি মৌল মিশালাম, ভেজাল মিশালাম, তাহলে ভেজাল মিশালে সেইগুলো হয় হচ্ছে বহির্জাত। এবার কথা হচ্ছে কেন আমরা বহির্জাত অর্ধপরিবাহী নিব? বহির্জাত অর্ধপরিবাহী এটা দরকার কেন? এটা তো ভেজাল, দূষিত ভেজাল, তো এটা কেন দরকার? মহৎ কাজের জন্য ভেজাল মিশানো জায়েজ, ঠিক আছে। এখন আমরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাবো, সেমিকন্ডাক্টর সে কিন্তু তড়িৎ পরিবহনে বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে সে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। বিশুদ্ধ অবস্থায় কেন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না? 2 মার্কের প্রশ্নে আসতে পারে, বিশুদ্ধ অবস্থায় কেন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না? তুমি সিলিকনের স্ট্রাকচার দেখো, সিলিকনের যে স্ট্রাকচার, তো চতুস্তলকীয় যে বন্ড স্ট্রাকচার, যে সমযোজী বন্ড স্ট্রাকচার সিলিকনের আছে, যে একটা সিলিকন 4টা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ড স্ট্রাকচারটা তৈরি করে, এটা হচ্ছে সিলিকনের বন্ড স্ট্রাকচার, যেটা হচ্ছে সিলিকনের বন্ড স্ট্রাকচার। ওকে, তাহলে এখানে এই যে ইলেকট্রনগুলোকে শেয়ার করতেছে, ইলেকট্রনগুলা শেয়ার করা হচ্ছে এখানে। ইলেকট্রনগুলো শেয়ার করতেছে। বলো এখানে কোনো মুক্ত ইলেকট্রন আছে? বলো মুক্ত ইলেকট্রন আছে? বলো এখানে কোনো মুক্ত ইলেকট্রন আছে? হ্যাঁ, ভেজাল থেকে আরো ভালো কিছু হলে ভেজালই ভালো, সার্ফ এক্সেল। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই, তাহলে এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই। এই বিশুদ্ধ অবস্থায় দেখো সিলিকন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। এখানে যে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছ সবই বন্ধনজোড় ইলেকট্রন, তাহলে বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। এটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী দিয়ে কি তড়িৎ পরিবহন করা যায় না? যায়। কি করে যায়? তাপমাত্রা বাড়িয়ে, কক্ষ তাপমাত্রায় নিয়ে। এটা কক্ষ তাপমাত্রার নিচে বিশুদ্ধ অবস্থায় এই অবস্থা থাকে, তখন কোনো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করা ফ্রি ইলেকট্রন থাকে না, চার্জ ক্যারিয়ার থাকে না। কিন্তু কক্ষ তাপমাত্রায় বা তার উপরে যদি কোনোভাবে কিছু হিট এনার্জি প্রোভাইড করা যায়, দেন কিছু বন্ধন ভেঙে যাবে। ধরো এই যে এই বন্ধন ভেঙে যাবে, এইখানে ধরো একটা বন্ধন ভেঙে দিই, এখানে বন্ধন ভেঙে যাবে, তাহলে বন্ধন ভেঙে তখন সিলিকন আসবে, সরি সিলিকন বলতেছি, মুক্ত ইলেকট্রন আসবে। তাহলে এখানে বন্ধন ভেঙে গেল, এই যে বন্ধন ভেঙে এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে চলে আসবে, তারপরে বন্ধন ভেঙে এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে চলে আসবে, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে চলে আসবে, এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে চলে আসলো। এই এই যে ইলেকট্রনগুলো বের হয়ে চলে আসলো, বন্ধন ভেঙে ইলেকট্রনগুলো বের হয়ে চলে আসলো। তো এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো ফ্রি, এই ইলেকট্রনগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। তাহলে তখন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, ঠিক আছে। বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে করে না, বাট বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার উপরে বা কক্ষ তাপমাত্রায় তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করানো যায়। তো আমাদের দরকার, শোনো এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমাদের দরকার হচ্ছে পরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন, আমাদের দরকার অর্ধপরিবাহী দিয়ে, সরি পরিবাহী না, অর্ধপরিবাহী দিয়ে আমাদের তড়িৎ পরিবহনটা দরকার। তাহলে তড়িৎ পরিবহনের জন্য আমার চার্জ ক্যারিয়ার লাগবে, ফ্রি ইলেকট্রন লাগবে। আমি মনে করো সেমিকন্ডাক্টর বেজ ইকুইপমেন্ট তৈরি করব, ধরো মোবাইল, ল্যাপটপ, যে সেমিকন্ডাক্টর যে বেজ ইকুইপমেন্ট যেগুলো আছে আর কি, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যেগুলো আছে, সেইগুলো তো মূলত ধরো যে ট্রানজিস্টর, তারপর বিভিন্ন ধরনের আইসি, বিভিন্ন ধরনের গেট গেট মানে লজিকগুলো যারা অপারেট করে, সেই সকল ইকুইপমেন্টগুলো তো এই সেমিকন্ডাক্টর দিয়েই তৈরি করা হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন জিনিস আছে, অপ অ্যাম্প আছে, তো এগুলো তো সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়। এখন মনে করো যে সাপোজ মোবাইল বা ল্যাপটপের মধ্যে এই জিনিসগুলো আমার লাগবে, তা আমি এগুলো সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করলাম, বিশুদ্ধ অর্ধপরিবাহী দিয়ে তৈরি করলাম। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী তো কক্ষ তাপমাত্রার নিচে তড়িৎ পরিবহন অংশগ্রহণ করে না। এখন তুমি মনে করো একটা কোম্পানি খুলে নিয়ে বসছো, তোমার কোম্পানির কাজ হচ্ছে এই সেমিকন্ডাক্টর বেজ ইকুইপমেন্টগুলো তৈরি করে বাইরের দেশে সাপ্লাই করা। এখন তুমি বাইরের দেশে সাপ্লাই করতেছো, ধরো সাইবেরিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই সকল দেশে সাপ্লাই করতেছো। তো এই সকল দেশে আজীবন তো তাপমাত্রা কক্ষ তাপমাত্রার নিচেই থাকে। তাহলে তোমার এই সেমিকন্ডাক্টর তুমি যদি বিশুদ্ধ অর্ধপরিবাহী দিয়ে তৈরি করো, তাহলে এই সেমিকন্ডাক্টর কিন্তু কাজ করবে না, কারণ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করার জন্য তো কক্ষ তাপমাত্রার উপরে যাওয়া লাগবে। তখন কি করা হবে? ওই যে মোবাইল, ল্যাপটপ বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যে ইকুইপমেন্টগুলো, ট্রানজিস্টর, অপ অ্যাম্প, হ্যাঁ এগুলো যা আছে এগুলো কি ওভেনে দিয়ে গরম টরম করে নিব, যে কক্ষ তাপমাত্রার উপরে নিব, তারপরে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করলে তখন কাজ করা শুরু করবে। তাহলে দেখো এইটা হচ্ছে একটা সমস্যা, যে বিশুদ্ধ অর্ধপরিবাহী যেহেতু এর তড়িৎ পরিবহন ব্যাপারটা তাপমাত্রার উপর নির্ভর করতেছে,
তো তাপমাত্রা তো সবসময় একই রকম থাকবে না, বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গায় তাপমাত্রা বিভিন্ন রকম থাকবে। তাহলে আমি যদি এইটাকে তাপমাত্রার এই ব্যাপারটাকে মাথায় রেখে নিয়ে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাই, তাহলে সেটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে না, কার্যকরী হবে না। তাহলে আমাদের লাগবে টেম্পারেচার ডিপেন্ডেন্ট যেন এর তড়িৎ পরিবহন না হয়। টেম্পারেচার ভাই যা হবে হোক, টেম্পারেচার যা হবে হোক, আমি তড়িৎ পরিবহন কন্টিনিউয়াসভাবে পেতে চাই, যে কোনো সময় আমি তড়িৎ পরিবহন পাইতে চাই। পরিবেশের উপর বা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে তড়িৎ পরিবহন আমার দরকার নাই। তাহলে তখন আমার কি করতে হবে, এটা আমার বাদ দিয়ে দিতে হবে, এটা আমার হবে না, এটা দিয়ে আমার কাজ হবে না। তাহলে আমি তখন এটা বাদ দিয়ে তখন এই অন্তর্জাত অর্ধপরিবাহী, ঠিক আছে, ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী, এটা থেকে আমরা তখন বহির্জাত বা এক্সট্রিনসিক অর্ধপরিবাহীতে চলে যাব। এক্সট্রিনসিক অর্ধপরিবাহী হচ্ছে কি, আমি এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ভেজাল হিসাবে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশাবো, ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল ইনজেক্ট করব। ইনজেক্ট করে ফেব্রিকেশনের মাধ্যমে আমি অর্ধপরিবাহী তৈরি করব। সেগুলা দিয়ে আমি খুব ভালো তড়িৎ পরিবহন পাবো। তো এটা দুই ধরনের হয়। আমি যদি ত্রিযোজী মৌল মিশাই তাহলে সেটাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী, আর যদি পঞ্চযোজী মৌল মিশাই তাহলে সেটাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে বহির্জাত অর্ধপরিবাহী দুই ধরনের হয়, একটা হয় হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, আর আরেকটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, ঠিক আছে, অর্ধপরিবাহী। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এইবার আমরা এই পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব। তো চলো, তাহলে প্রথমে এন টাইপ অর্ধপরিবাহী, আজকের পড়া কিন্তু অনেকক্ষণ, ঠিক আছে। এন টাইপ অর্ধপরিবাহী, যে মূল পড়া কিন্তু এখন শুরু হচ্ছে। আমরা এবার এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করব। তাহলে এন টাইপ অর্ধপরিবাহীর জন্য কি লাগবে, পঞ্চযোজী মৌল লাগবে। তাহলে ভেজাল হিসাবে পঞ্চযোজী মৌল মিশাবো, পঞ্চযোজী মৌল মিশাতে হবে ভেজাল হিসাবে, ঠিক আছে। এটা মিশানো মানে ধরো সিলিকন অর্ধপরিবাহী। তাহলে সিলিকনের একটা ক্রিস্টালের মধ্যে যে আমি মনে করো যে পঞ্চযোজী মৌল, ধরো পঞ্চযোজী মৌল আর্সেনিক, তারপরে পঞ্চযোজী মৌল ফসফরাস, এগুলা যে আমি ছড়াই দিব, হ্যাঁ এগুলো ছড়াই দিব, ব্যাপারটা এরকম না। মানে এটা কিন্তু রোবট দিয়ে এই ফেব্রিকেশনটা করা হয়, ঠিক আছে। নর্মালি বিভিন্ন ল্যাবে রোবট দিয়ে এই ফেব্রিকেশন প্রসেসটা করা হয়। এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা কাজ, এটা কিন্তু নর্মালভাবে করা যায় না। তাহলে ফেব্রিকেশন এই প্রসেসটা কিন্তু খুব জটিল প্রসেস, এবং ফেব্রিকেশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করা লাগে, এটা নর্মাল প্রসেস না। এই ফেব্রিকেশনের মাধ্যমেই আমরা এই সেমিকন্ডাক্টর বেজ ইকুইপমেন্টগুলো তৈরি করতে পারি। মানে সেমিকন্ডাক্টর বেজ মানে ছোটো ছোটো যে ইকুইপমেন্টগুলো, যেগুলো ধরো একটা মোবাইল তৈরি করতে, একটা ল্যাপটপ তৈরি করতে, বা ইলেকট্রনিক্স যে কোনো যন্ত্রপাতি তৈরি করতে কাজে লাগে, এরকম সব জিনিসগুলো কিন্তু এভাবে তৈরি করা হয়। ঠিক ক্লিয়ার? তাহলে আসো, পঞ্চযোজী মৌল মিশাইতে হবে। তাহলে পঞ্চযোজী কী কী মৌল আছে, ধরো আর্সেনিক, তারপরে হচ্ছে ফসফরাস, এই টাইপের পঞ্চযোজী মৌল আমরা মিশাবো। তাহলে তুমি এবার একটু খেয়াল করো, দেখো আমরা একটু স্ট্রাকচারটা আঁকি। তাহলে সিলিকন, বেশ বড় একটা স্ট্রাকচার আঁকা লাগবে। পুরো পি টাইপ অর্ধপরিবাহীর খুঁটিনাটি সব ব্যাপার আমরা আলোচনা করব। তো আমাদের স্ট্রাকচারটা বেশ একটু বড় একটা স্ট্রাকচার লাগবে। সো আমি যেভাবে আঁকতেছি এভাবেই তোমার আঁকতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমি তো মুছে কিছু কিছু জায়গায় মুছে দিতে পারবো, এই কারণে তুমি আগে ভালো করে দেখো। তাহলে ইলেকট্রনগুলো এই যে সব শেয়ার করে নিচ্ছে, এটা বিশুদ্ধ অবস্থায় আছে। তাহলে বিশুদ্ধ অবস্থায় সব ইলেকট্রনগুলো বন্ধনজোড় ইলেকট্রন, কোনো ফ্রি ইলেকট্রন নেই। সো কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন নেই, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এক্সিস্ট করে না। সো এই অবস্থায় তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না। বিশুদ্ধ অর্ধপরিবাহী কক্ষ তাপমাত্রার নিচে কখনোই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তো এই হচ্ছে সেই স্ট্রাকচারটা। এবার আমি মনে করো এখনও ভেজাল মিশাইনি, এটাকে এখনও এক্সটেন্সিভ বানাইনি, বহির্জাত অর্ধপরিবাহী এখনও আমি বানাইনি। ওকে, তাহলে এবার আমি ধরো যে কক্ষ তাপমাত্রা, এটা নর্মালি কক্ষ তাপমাত্রার নিচে, এটা তো স্বাভাবিকভাবে ধরো বাংলাদেশে কক্ষ তাপমাত্রার উপরে, তাহলে বাংলাদেশে এর স্ট্রাকচারটা কি এরকম থাকবে না। বাংলাদেশের তাপমাত্রা কক্ষ তাপমাত্রার উপরে, স্বাভাবিক তাপমাত্রা। তাহলে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে এই চিত্রটা আঁকি, একেবারে বিশুদ্ধ অর্ধপরিবাহী চিত্রটা আঁকি, মানে কক্ষ তাপমাত্রার উপরে আঁকি, তাহলে তখন আমি দেখতে পারবো কিছু সংখ্যক ফ্রি ইলেকট্রন এখানে কিন্তু থাকবে, কিছু সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকবে। তাহলে ধরো এইখানে এই যে বন্ধনটা, এই বন্ধন ভেঙে, এই যে বন্ধন, এই বন্ধন ভেঙে একটা একটা করে ফ্রি ইলেকট্রন আসলো।
তাহলে একটা ইলেকট্রন থাকলো, একটা ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসলো। তাহলে আমি সেই মুক্ত ইলেকট্রনটা একটু ফোকাস করি। এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে একটা ইলেকট্রন চলে আসছে, এইখান থেকে একটা ইলেকট্রন উঠে চলে আসছে। এই দেখো ইলেকট্রন উঠে চলে আসলো না, ইলেকট্রন যে জায়গা থেকে উঠে চলে আসছে এটা এখন ফ্রি। এই যেটা হচ্ছে এখন ফ্রি ইলেকট্রন, এটা এখন ফ্রি ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার। এই যে এটাও এখন ফ্রি ইলেকট্রন, তাহলে এই এখন চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে। তাহলে দুটো ইলেকট্রন চলে আসছে, এই যে দুটো ইলেকট্রন চলে আসছে, দুটো ইলেকট্রন দ্যাট ইজ দুটো হোল। দুটো ইলেকট্রন হলে দুইটা হোল, দেখো এই একটা হোল, এই একটা হোল, এটা হচ্ছে হোল, এইটা হচ্ছে হোল। বলো হোল ফ্রি, হোল ফ্রি নাকি ফ্রি না? বলো হোল চার্জ ক্যারিয়ার নাকি চার্জ ক্যারিয়ার না? অবশ্যই চার্জ ক্যারিয়ার, কারণ এগুলো মুভ করতে পারবে। কিভাবে মুভ করবে, কিভাবে মুভ করবে তোমাকে আমি একটু এই যে হাইলাইটার পেন দিয়ে দেখাই। এখানে যে ইলেকট্রনটা আছে, এখানে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা এখানে এসে বসে পড়বে। তাহলে এই ভ্যাকান্ট, এই ভ্যাকান্টটা চলে যাবে হচ্ছে এখানে, ভ্যাকান্টটা চলে যাবে এখানে। তারপরে এখানকার ইলেকট্রনটা যদি এখান থেকে এখানে গিয়ে বসে পড়ে, এখানে গিয়ে বসে পড়ে, তাহলে ভ্যাকান্টটা চলে যাবে তখন এখানে। এখানকার ইলেকট্রনটা যদি এখানে গিয়ে বসে পড়ে, ভ্যাকান্টটা চলে যাবে এখানে। তাহলে দেখো যে ভ্যাকান্ট বা হোলটা এখানে ছিল সেটা মুভ করতে করতে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে চলে যাচ্ছে। তাহলে এটা কিন্তু মুভ করতেছে ফ্রি। তাহলে বলো এইখানে কোনো চার্জ ক্যারিয়ার আছে কিনা? আপাতত বলো চার্জ ক্যারিয়ার আছে কিনা? এটাতে এই স্ট্রাকচারে কোনো চার্জ ক্যারিয়ার আছে কিনা? ইয়েস আছে। কয় ধরনের চার্জ ক্যারিয়ার আছে ভালো করে বুঝবা। কয় ধরনের? দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে, ইলেকট্রনও আছে, হোলও আছে। এবার বলো কয়টা ইলেকট্রন আছে, কয়টা হোল আছে? তুমি বলো কয়টা ইলেকট্রন, কয়টা হোল আছে? এখানে কয়টা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে, ইলেকট্রন দুটো, এই যে ফ্রি ইলেকট্রন দুটো। আবার হোলও আছে দুইটা, হোলও আছে দুইটা। তাহলে পজিটিভ চার্জ ক্যারিয়ার, ভালো করে বুঝিও, পজিটিভ চার্জ ক্যারিয়ার নেগেটিভ চার্জ ক্যারিয়ার কিন্তু সমান সমান আছে। পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে দুইটা, নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে দুইটা। মানে এটাতে দেখো এইখানে দেখাই, এখানে এই যে দুইটা হোল বা ভ্যাকান্ট, দুইটা হোল বা ভ্যাকান্ট এবং দুইটা ফ্রি ইলেকট্রন। তাহলে আমি যদি বলি এখানে চার্জ ক্যারিয়ারের হিসাব যদি করি, তাহলে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন চার্জ ক্যারিয়ার এটা কয়টা? দুইটা। এই দুইটা মানে 2000 চিন্তা করবো, আমি তো দুটো দেখাইছি, 2,20,000 আছে। একটা সিলিকন ক্রিস্টাল এরকম দুইটা আছে মাত্র, 2 লক্ষ আছে, 2000 আছে। তো সাপোজ 2000 চিন্তা করো, তাহলে ফ্রি ইলেকট্রন 2000। তাহলে ফ্রি ইলেকট্রন যদি 2000 হয়, ফ্রি হোল, ফ্রি হোল, এই যে হোলটাকে আমি একটা এই যে গোল্লা চিহ্ন দিলাম, তাহলে এটা হচ্ছে 2000। তাহলে সেম সংখ্যক আছে। আচ্ছা বলো তো এটা, এটা চার্জলি মানে চার্জের ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, চার্জের হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা নিউট্রাল, ইলেকট্রিক্যালি এটা নিউট্রাল নাকি এটা তড়িৎ চার্জগ্রস্ত? বলো এটা নিউট্রাল নাকি তড়িৎ চার্জগ্রস্ত? এটা বলো নিউট্রাল। কেন নিউট্রাল? কেন এটা নিউট্রাল? কারণ এর সেম সংখ্যক নেগেটিভ চার্জ ক্যারিয়ার, সেম সংখ্যক পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে। যেমন যদি 2000 ইলেকট্রন হয়, তাহলে 2000 ইলেকট্রনের চার্জ হচ্ছে 2 ইন্টু 2000 ইলেকট্রন, তাহলে 2000, এই যে 2000 গুণ ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এত কুলম। তাহলে এটা যদি ইলেকট্রনের চার্জ হয়, তাহলে হোল বা ভ্যাকান্ট এটা পজিটিভ, তাহলে হোল বা ভ্যাকান্ট এর চার্জ কত? ইলেকট্রনের চার্জের সমপরিমাণ চার্জ, ইলেকট্রনের চার্জের সমপরিমাণ চার্জ। তাহলে এর কি 2000 গুণ ইলেকট্রনের চার্জের সমপরিমাণ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে দেখো চার্জ কিউ, কিউ 0। তাহলে এটা নিউট্রাল, এটা তড়িৎ নিরপেক্ষ, ঠিক আছে, এটা তড়িৎ নিরপেক্ষ, নিউট্রাল, তড়িৎ নিরপেক্ষ নিউট্রাল। তাহলে সেমভাবে এখানেও আমরা বলতে পারি এটাও এখন তড়িৎ নিরপেক্ষ বা নিউট্রাল। এইবার আসো, এইবার আমরা পঞ্চযোজী মৌল মিশাবো। ধরো পঞ্চযোজী মৌল মানে ফসফরাস। তো ধরো আমরা এখানে একটা ফসফরাস আর ধরো এখানে একটা ফসফরাস, এই দুই জায়গায় দুইটা ফসফরাস মিশাবো। তাহলে পঞ্চযোজী মৌল হিসাবে ফসফরাস ইনজেক্ট করলাম, এই যে এটা একটা ফসফরাস, এইটা একটা ফসফরাস ইনজেক্ট করলাম। ফসফরাসের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা? ফসফরাসের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা? লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে, ফসফরাসের লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5টা, পঞ্চযোজী। তাহলে লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? 5টা, ঠিক আছে। যোজ্যতা কক্ষপথে, যোজনী কক্ষপথে 5টি ইলেকট্রন থাকবে, 5টি ইলেকট্রন। তাহলে 5টি ইলেকট্রন, 4টা তো শেয়ার করে নিল। দেখো এই ফসফরাস 4টা ইলেকট্রন শেয়ার করে নিল কিনা? 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন শেয়ার করে নিল। তাহলে বাকি কয়টা থাকলো? 1টা। তাহলে ওর লাস্ট কক্ষপথে টোটাল ইলেকট্রন কয়টা এখন? এই যে যখন আর কি, যে লাস্ট কক্ষপথে টোটাল ইলেকট্রন কয়টা? এইটা তো 2টা 4টা 5টা 6টা 7টা 8টা আর একটা 9টা। তাহলে টোটাল কয়টা হলো? লাস্ট কক্ষপথের কয়টা হলো? 9টা। এবার 9টা হচ্ছে মরার উপর খাড়ার ঘায়ের মতো,
এই 9টা ইলেকট্রন, এই 9টা ইলেকট্রন হচ্ছে মানে হুদাহুদি একটা বাড়তি আছে, 8টা দরকার, 8টা থাকলে সুস্থিতি। বলো কোনো একটা অ্যাটম সে সুস্থিত অবস্থা অর্জন করে কখন? যখন অষ্টক পূর্ণ হয় তখন সে সুস্থিত অবস্থা অর্জন করে। তো লাস্ট কক্ষপথে 9টা আছে, অষ্টক পূর্ণ হয়ে আরও একটা আছে, তাহলে ওই আরও একটা হচ্ছে বাড়তি, ওইটারেও কি করবে? ফেলে দিবে। বাড়তি জিনিস রেখে কি করবে? তখন ফসফরাস, ভালো করে খেয়াল করো, ফসফরাস কি করবে? তার যে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে সে বাইরে বের করে দিবে, সেই ইলেকট্রনটাকে সে ফেলে দিবে, সে বাইরে ইলেকট্রনটাকে ফেলে দিবে, ইলেকট্রনটাকে সে বাইরে ছেড়ে দিবে, লাস্ট কক্ষপথে ধরে রাখবে না। তাহলে যখন ধরে রাখতেছে না, এ তখন কি হয়ে গেল? ছেড়ে দিল, ছেড়ে দিলে কি হয়ে গেল? ফ্রি হয়ে গেল। তাহলে ফ্রি হয়ে গেলে সে তো চার্জ ক্যারিয়ার, সে তো চার্জ ক্যারিয়ার হয়ে গেল, তো তখন চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করবে, তাহলে একটা চার্জ ক্যারিয়ার পাওয়া গেল। তাহলে দেখো এই ফসফরাস সে কিন্তু পার্মানেন্টলি, যখন আমি ফসফরাস ইনজেক্ট করতেছি সে কিন্তু পার্মানেন্টলি একটা ইলেকট্রন বেশি নিয়ে ঢুকতেছে, এবং সেই ইলেকট্রনটাকে ঢোকার পরে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে সে ফ্রি হয়ে যাচ্ছে, আর ফ্রি ইলেকট্রন চার্জ ক্যারিয়ার, অর্থাৎ চার্জ ক্যারিয়ার নিয়ে প্রবেশ করতেছে। বুঝছো? বিশুদ্ধ অর্ধপরিবাহী এটা করে না। বিশুদ্ধ অর্ধপরিবাহী এখানে যখন সিলিকন ছিল সে কিন্তু এটা করতো না, সিলিকন কিন্তু এটা করে নাই। সিলিকন কিন্তু, সিলিকনের লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন ছিল, সে 4টা ইলেকট্রনের সাথে বন্ধন শেয়ার করে নিছিল, ইলেকট্রন শেয়ার করে নিছিল, নিয়ে অষ্টক পূর্ণ করছিল। কিন্তু ফসফরাসের 5টা আছে, তাহলে অষ্টক পূর্ণ করার পরে একটা বাড়তি আছে, সেই একটা বাড়তিকে সে ধরে রাখবে না, ছেড়ে দিবে। অনেকে বলতে ভাই কেন ধরে রাখবে না? কারণ সে সুস্থিত অবস্থা অর্জন করতে চায়, এই কারণে ধরে রাখবে না। ধরো একটা বাসের কথা চিন্তা করো, ধরো একটা বাসে 8টা সিট আছে, বাসে এরকম 8টা সিট আছে। এই বাসটা মনে করো রাজশাহী থেকে ঢাকা যাবে, রাজশাহী থেকে ঢাকা যাবে, তাহলে 8টা সিটে 8জন লোক বসে গেছে, 8টা সিটে 8টা ইলেকট্রন বা 8জন লোক বসে গেছে, তাহলে বাসটা এখন সুস্থিত অবস্থা অর্জন, ড্রাইভার টান দিয়ে চলে যাবে। এবার কি করলো? রাস্তায় মনে করো আরেকজন লোক উঠে গেছে, আরেকজন লোক উঠে দাঁড়ায় আছে, তার তো বসার জায়গা নেই, সে কি করবে? ঝুলে 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 যাইতে হবে, তাই না? তাহলে সে বাসের মধ্যে দাঁড়ায় আছে। এবার এই বাসের মধ্যে দাঁড়ায় থাকা অন্যান্য যাত্রীদের জন্য অস্বস্তি, আবার ওর নিজের জন্য অস্বস্তি। ঝুলে ঝুলে যাওয়া যাবে, ঢাকা থেকে রাজশাহী যাবে বা রাজশাহী থেকে ঢাকা যাবে, তাহলে ওর জন্য একটা অস্বস্তি। তাহলে কি হবে? ও এখন ওই কি করবে? ও তখন নেমে যাবে, বা ওকে তখন অন্যান্য যাত্রীরা ঠেলে নামাই দিবে, যে ঠেলে নামাই দিবে যে না এরকমভাবে যাওয়া যাবে না, এরকম লোক নিয়ে যাওয়া যাবে না, দাঁড়ানোর লোক নিয়ে যাওয়া যাবে না। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে সুস্থিত অবস্থা অর্জন করার জন্য, বাসটা সুস্থিত অবস্থা অর্জন করার জন্য কি করলো? একটা ইলেকট্রনকে ঠেলে ফেলে দিল। তাহলে ঠিক তেমনিভাবে 9টা আছে, অষ্টক পূর্ণ করে স্থিতিশীল অবস্থা অর্জনের জন্য 8টা দরকার, তাহলে একটা তখন ওই মরার উপর খাড়ার ঘায়ের মতো ওটা বের করে দিবে, ছেড়ে দিবে। ঠিক একইভাবে এই ফসফরাস একই কাজ করবে, এই ফসফরাস একটা ইলেকট্রনকে মুক্ত করে দেবে। তাহলে লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রনকে মুক্ত করে দিল। ওকে, মুক্ত করে দেওয়ার পর এবার খুব ভালো করে খেয়াল করো, যখন এই ইলেকট্রনটাকে ছেড়ে দিল, ইলেকট্রনটা কার সম্পত্তি ছিল? এই ইলেকট্রনটা কার কক্ষপথে ছিল? ফসফরাসের সম্পত্তি ছিল। ফসফরাস তার একটা ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, ফসফরাস তার একটা ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে এটা কিন্তু ফসফরাস অ্যাটম আর নাই, সে ফসফরাস আয়ন হয়ে গেছে, ইলেকট্রনকে ছেড়ে দিলে প্লাস আয়ন, পজিটিভ আয়ন হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফসফরাস ইলেকট্রন ছেড়ে দিয়ে কি আয়ন হয়ে যাচ্ছে? প্লাস আয়ন হয়ে যাচ্ছে, পজিটিভ আয়ন হয়ে যাচ্ছে। তাহলে ফসফরাস পি প্লাস, ওটা তখন আর পি নেই, এটা পি প্লাস হয়ে আছে, এটা পি প্লাস হয়ে গেছে, ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে তার আয়ন হয়ে গেছে। কি ক্লিয়ার? তাহলে এইবার আসো, এইবার আমরা এখানে চার্জ ক্যারিয়ারের কথা হিসাব করব। দেখো এইবার কিন্তু কেন এটাকে বলা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ, এটা এন টাইপ অর্ধপরিবাহী এবং পার্মানেন্টলি এর চার্জ ক্যারিয়ার আছে, এবং এর 2 ধরনের চার্জ ক্যারিয়ার আছে। ভালো করে শুনিও কথাগুলো, 2 ধরনের চার্জ ক্যারিয়ার আছে। পজিটিভ চার্জ ক্যারিয়ার হোলও আছে, হোলও আছে, এই যে হোল আছে। আবার নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন আছে। ঠিক আছে? তাহলে তার এর 2 ধরনের চার্জ ক্যারিয়ার আছে। কিন্তু মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা? বলো মেজরিটি কোনটা? দেখো তো ফ্রি ইলেকট্রন কয়টা আছে? একটা, দুইটা, ভালো করে শুনিও, একটা, দুইটা, তিনটা, চারটা ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রন 4টা, নেগেটিভ চার্জ ক্যারিয়ার 4টা, বাট হোল অর্থাৎ পজিটিভ চার্জ ক্যারিয়ার 2টো, পজিটিভ চার্জ ক্যারিয়ার 2টো, এই একটা আর এই একটা, পজিটিভ চার্জ ক্যারিয়ার 2টা। এখন অনেকে মনে করতে পারে ভাই এটাও তো পজিটিভ, পি প্লাস পজিটিভ, পি প্লাস পজিটিভ। এইবার শোনো, পি প্লাস পজিটিভ আয়ন, নট চার্জ ক্যারিয়ার। এটা অ্যাটম, অ্যাটম মুভ করতে পারবে না, এই পি প্লাস দৌড়ায় এখানে যেতে পারবে না। তাহলে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি আছে, বুঝছো? এইটা পি প্লাস, এটা চার্জ, নট চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার হওয়ার জন্য কি করতে হবে? মুভ করে দৌড়ে আসতে হবে। এরা দৌড়াইতে পারে, এই পি প্লাস দৌড়াইতে পারবে, ওটা তো ফিক্সড অ্যাটম। তাহলে ফিক্সড অ্যাটম দৌড়াইতে পারবে না, তাহলে ওরা চার্জ ক্যারিয়ার না। কথা বুঝতে পারছো? এরা চার্জ ক্যারিয়ার না। তো এইবার আসো আমরা চার্জ এবং চার্জ ক্যারিয়ারের হিসাব করবো। আসো চার্জ এবং চার্জ ক্যারিয়ারের হিসাব করবো। তাহলে প্রথমে চার্জ ক্যারিয়ারের হিসাব করি, চার্জ বাহকের হিসাব করি। চার্জ বাহক, আদান বাহক, এটার আমরা হিসাব করব। দেখি তো এটার হিসাব করে। তাহলে চার্জ বাহক, তাহলে আসো প্রথমে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। নেগেটিভ টাইপ, নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কয়টা?
গুণি একটা, দুটো, তিনটা, চারটা, তাহলে ফ্রি ইলেকট্রন 4000। ঠিক আছে, আগে থেকে দেখো ফ্রি ইলেকট্রন ছিল একটা, দুটো, তাহলে আগে থেকে 2000 ছিল, আবার পরে আরও দুটো, এই ফসফরাসের জন্য আরও দুটো, তাহলে 2000 2000, তাহলে 2 যোগ 2, তাহলে টোটাল হচ্ছে 4000। 2 যোগ 2, তাহলে টোটাল হচ্ছে 4000। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। এবার পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, ফ্রি হোল, এটা কয়টা? ফ্রি হোল একটা, দুইটা, আর কি হোল আছে না? এগুলা হোল না, এগুলা পজিটিভ আয়ন, নট চার্জ ক্যারিয়ার। তাহলে এটা হচ্ছে অনলি 2000, তাহলে 2000। কথা বোঝা গেছে? এইবার তাহলে বেশি চার্জ ক্যারিয়ার কার? কোনটা বেশি? ইলেকট্রন বেশি না হোল বেশি? বলো, এখান থেকে বলো কোনটা বেশি। তাহলে নাম্বার অফ নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, অর্থাৎ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোল। তাহলে নাম্বার অফ নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার ইজ গ্রেটার দেন নাম্বার অফ পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। So number of negative type charge carrier is greater than number of positive type charge carrier. তাহলে কোনটা বেশি? নাম্বার অফ নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার বেশি, এই কারণে কোনটা বেশি? মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা, মেজরিটি কোনটা, মাইনরিটি কোনটা? মেজরিটি চার্জ ক্যারিয়ার নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার ফ্রি ইলেকট্রন, আর মাইনরিটি হচ্ছে হোল। পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার আছে মাত্র 2000, আর নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার আছে তার দ্বিগুণ 4000। তাহলে কারা সংখ্যা গুরু? ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, অর্থাৎ নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার সংখ্যা গুরু। এই কারণে সংখ্যা গুরু টাইপটা নেগেটিভ, এই কারণে তাদের প্রাধান্য দিয়েই নামকরণ করা হয়েছে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। এই কারণে এর নাম হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। বুঝলা? এন টাইপ অর্ধপরিবাহী, ক্লিয়ার? তাহলে চার্জ বাহকের হিসাব করলাম। এইবার বলো তো, পুরো এই ক্রিস্টালটা এখন এটা নেগেটিভ চার্জযুক্ত না পজিটিভ চার্জযুক্ত? বলো, এই পুরো ক্রিস্টালটা এটা নেগেটিভ চার্জযুক্ত না পজিটিভ চার্জযুক্ত? বলো দেখি উত্তর। এটা নেগেটিভ চার্জযুক্ত না পজিটিভ চার্জযুক্ত? বলো, কমেন্ট করো। অনেকে বলতেছে নেগেটিভ চার্জযুক্ত না, নিউট্রাল। এটা নিউট্রাল না, নেগেটিভ চার্জযুক্ত না, নিউট্রাল। নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার বেশি, বাট এটা নিউট্রাল। সমান পজিটিভ চার্জ, সমান নেগেটিভ চার্জ আছে। এই কারণে আমি তোমার চার্জ আর চার্জ ক্যারিয়ারের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে শিখাইছি। এবার আসো আমরা চার্জের হিসাব করব। এখন তো চার্জ বাহকের হিসাব করলাম, এবার চার্জের হিসাব করব। তাহলে আসো চার্জের হিসাব, ঠিক আছে, চার্জের হিসাব করব। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো। চার্জ, হোল হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে আসো দেখি নেগেটিভ চার্জ কি পরিমাণ আছে আর পজিটিভ চার্জ কি পরিমাণ আছে, আমরা একটু দেখি। তাহলে প্রথমে আসো নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ আছে 2000 ইলেকট্রন, 2000 ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ। ওকে, এই যে 2000 ইলেকট্রনের চার্জ ছিল, এই যে প্রথমে 2000, তারপরে যখন ফসফরাস প্রবেশ করছে তখন আরও 2000 ইলেকট্রন চলে আসছে। তাহলে 2000 আরও 2000 ইলেকট্রনের চার্জ, তাহলে 2000 ইলেকট্রনের চার্জ, তাহলে 2000 টোটাল 4000। তাহলে 4000 ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম, এত কুলম। ওকে, এটা হচ্ছে টোটাল নেগেটিভ চার্জ। এবার আসো টোটাল পজিটিভ চার্জ হিসাব করব। তাহলে প্রথমে 2000 হোল ছিল, এই যে এটা পজিটিভ চার্জ। অনেকে বলে ভাই এটা তো চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, চার্জ ক্যারিয়ার, কারণ চার্জ যখন মুভ করে তখন চার্জ ক্যারিয়ার। তো চার্জ ক্যারিয়ার চার্জ হবে না? সকল চার্জ ক্যারিয়ারই চার্জ, বাট সকল চার্জ ক্যারিয়ার না। যে সকল চার্জ দৌড়াইতে পারে তারাই চার্জ ক্যারিয়ার। তাহলে চার্জের হিসাব করতেছি, চার্জ ক্যারিয়ারের হিসাব না। তাহলে হোল তো চার্জ ক্যারিয়ারও হবে, চার্জও হবে। তাহলে 2000 হোল। এইবার প্লাস দেখো আরও পজিটিভ চার্জ আছে। চার্জ ক্যারিয়ার কিন্তু এই পর্যন্ত শেষ। নেগেটিভ চার্জ ক্যারিয়ার ইলেকট্রন বেশি, পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল কম, কিন্তু চার্জ সমান আছে।
এই যে পি প্লাস এরা চার্জ ক্যারিয়ার না, বাট চার্জ, তাই না? তাহলে পি প্লাস কয়টা আছে? দুইটা। তা দুইটা মানে কি? 2000, দুইটা মানেই 2000। তাহলে 2000 পি প্লাস, 2000 পি প্লাস, তাহলে 2000 হোল, 2000 পি প্লাস আয়ন। তাহলে টোটাল কত হলো? টোটাল 4000। তাদের চার্জ হচ্ছে প্লাস চার্জ 1.6 × 10⁻⁻19 এত কুলাম। নাও এবার যোগ করো, যোগ করলে টোটাল চার্জ 0, যোগ করলে টোটাল চার্জ 0। তাহলে এবার বলো তড়িৎ নিরপেক্ষ নাকি তড়িৎগ্রস্ত? তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রাল। তড়িৎ নিরপেক্ষ, নিউট্রাল। ওকে, তড়িৎ নিরপেক্ষ, নিউট্রাল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে কেন এইটারে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, কেন এন টাইপ বলা হচ্ছে বুঝছো? ইলেকট্রিক্যালি নিউট্রাল বাট নেগেটিভ চার্জ ক্যারিয়ারটা বেশি। নাম্বার অফ পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে নাম্বার অফ নেগেটিভ চার্জ ক্যারিয়ারের সংখ্যাটা বেশি, এই কারণে তাকে বলা হচ্ছে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। অর্থাৎ তোমাকে যদি অনেক সময় আমরা ভুল উত্তর দিই, কিন্তু এই কনসেপ্ট জানার পরে আর আমরা ভুল উত্তর দিব না। কেউ যদি এখন তোমাকে জিজ্ঞেস করে এই বলো পি টাইপ আর এন টাইপ, মানে সরি ধরো এন টাইপের মধ্যে কোন চার্জ ক্যারিয়ার আছে, তখন তুমি বলবা এন টাইপে দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার হোলও আছে, নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার ইলেকট্রনও আছে, দুই ধরনের চার্জ ক্যারিয়ার আছে। কিন্তু তারপরে তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে কেন এন টাইপ বলা হয়, তুমি বলবা নাম্বার অফ নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার ইজ গ্রেটার দেন নাম্বার অফ পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। সো এই কারণে যেহেতু মেজরিটি চার্জ ক্যারিয়ারটা নেগেটিভ টাইপ ইলেকট্রন, এই কারণে তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলা হয়, বাট এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। বুঝতে পারছো? তাহলে দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, কিন্তু মেজরিটি কোনটা? মেজরিটি হচ্ছে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। একেবারে খুঁটিনাটি কথা বললাম। এবার সেম জিনিসটা আমরা দেখব এবার পি টাইপের জন্য। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী, এটা পড়েই শেষ। পি টাইপ অর্ধপরিবাহী, ওকে, পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ অর্ধপরিবাহীর জন্য কি লাগবে? ত্রিযোজী মৌল লাগবে, ত্রিযোজী মৌল। ত্রিযোজী যে মৌলগুলো আছে সেই মৌলগুলো লাগবে এখন। তো ত্রিযোজী মৌল আমার এখন যেটা মনে পড়তেছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে সিলিকনের একটা স্ট্রাকচারের মধ্যে আমরা অ্যালুমিনিয়াম ইনজেক্ট করবো। তাহলে আমি প্রথমে একটু সিলিকন স্ট্রাকচারটা আঁকি। সিলিকনের একটা স্ট্রাকচার আমরা আঁকলাম, ওকে, সিলিকনের একটা স্ট্রাকচার আঁকলাম। একটু কমাই ফেললাম, হ্যাঁ, এটুকু এনাফ। তাহলে এবার আসো, সব ইলেকট্রনগুলো তো প্রথমে শেয়ার করে নিচ্ছে, কপি করে এনে বসানো গেলে ভালো হতো, তাহলে এত কষ্ট করা লাগতো না। জীবনে কত কষ্ট, চিত্র আঁকা সবচেয়ে বেশি কষ্ট। তাও তো ধরো বেঁচে গেছি। অফলাইনে যদি পড়াইতে হইতো 11টা ব্যাচে এই চিত্র যদি 11 বার আঁকা লাগে, বলো কারো মাথা ঠিক থাকে? এই তাহলে এবার আসো, প্রথমে বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে, বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে। তাহলে বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে কিছু ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে। তাহলে বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচের অবস্থাটা, এই দেখো এখানে একটা ইলেকট্রন আছে আর একটা ইলেকট্রন বের হয়ে চলে আসছে, একটা ইলেকট্রন আছে আর একটা ইলেকট্রন বের হয়ে চলে আসছে। এই যে এই দুটো হচ্ছে ফ্রি ইলেকট্রন, বুঝলা? ফ্রি, কিন্তু ফ্রি ইলেকট্রন, এটাও এই যে ফ্রি ইলেকট্রন। তাহলে দুটো ফ্রি ইলেকট্রন, দুটো হোল, দুটো ফ্রি ইলেকট্রন, দুটো হোল। তাহলে ইলেকট্রিক্যালি নিউট্রাল এবং সমান সংখ্যক পজিটিভ চার্জ ক্যারিয়ার, সমান সংখ্যক নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে আপাতত। এইবার আমি অ্যালুমিনিয়াম ইনজেক্ট করব, ফেব্রিকেশন প্রসেসে টাকা পয়সা খরচ করে অ্যালুমিনিয়াম ইনজেক্ট করব। তাহলে ধরো আমি এখানে দুইটা অ্যালুমিনিয়াম ইনজেক্ট করলাম, এই যে অ্যালুমিনিয়াম। এইবার অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন তো ভাই, অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা?
লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টা। অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টা। তাহলে একটা হাত ফাঁকা নিয়ে প্রবেশ করবে। এই যে দেখো একটা হাত ফাঁকা, এই যে একটা হাত ফাঁকা নিয়ে প্রবেশ করলো, এই যে ফাঁকা। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে এখানেও তাই, একটা হাত ফাঁকা নিয়ে প্রবেশ করবে, এই যে একটা হাত ফাঁকা। দেখো অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন ছিল 3টা, আর সে 4টা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করলো। তাহলে অষ্টক পূর্ণ হয়েছে? বলো বলো, অষ্টক পূর্ণ হয়েছে? অষ্টক পূর্ণ হয়নি, 7টা আছে। তাহলে সুস্থিত অবস্থা অর্জন করবে। বাসের কথা চিন্তা করো, বাস ঢাকা যাচ্ছে, 8টা সিট, 8টা সিট সুস্থিত অবস্থা অর্জন করে যাইতে হবে। তাহলে 7টা সিটে যাত্রী বসা আছে, একটা সিট ফাঁকা জাস্ট। তখন ওই সিটটা যদি পূরণ না হয়, তাহলে বাংলাদেশে দেখবা ড্রাইভার যেই কাজটা করবে, ড্রাইভার কন্ট্রাক্টর এরা যেই কাজটা করবে, পারলে রাস্তা থেকে একজন লোক নিয়ে বাসের মধ্যে উঠাবে। তাহলে রাস্তা থেকে লোক একজন নিয়ে যাবে না, ধরো সে যাবে না, জোর করে তারা নিয়ে যাবে, যাইতে হবে, কারণ সিট ফাঁকা রাখা যাবে না। তাহলে সিট ফাঁকা রাখা যাবে না, তাহলে 8টা পূর্ণ করতে হবে, 8টা পূর্ণ করে তারপরে যাইতে হবে। তাহলে 8টা পূর্ণ করলে সুস্থিত অবস্থা অর্জন হবে। তাহলে এরও তাই, একটা হাত ফাঁকা আছে, এ অষ্টক পূর্ণ করবে। অষ্টক পূর্ণ করার জন্য সে কি করবে? সিলিকনের, শোনো, সিলিকনের সাথে সিলিকনের বন্ড খুব দুর্বল বন্ড। তাহলে তখন এই যে দুর্বল বন্ড, এরকম একটা বন্ড ভেঙে ফেলবে, ভেঙে এখান থেকে একটা ইলেকট্রনকে এখানে নিয়ে আসবে। বুঝছো কথা কি? বুঝছো? এখান থেকে, এই যে এখান থেকে একটা ইলেকট্রনকে এখানে নিয়ে আসবে। এখান থেকে যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা এসে এখানে বসে গেল, ইলেকট্রনটা এখানে এসে বসে গেল। তাহলে বসে গেলে ফাঁকা পূর্ণ হয়ে গেল, কিন্তু সেই ফাঁকাটা চলে গেল কোথায়? এই যে এর যে ফাঁকা চেয়ারটা, এর যে হোল, যে ভ্যাকানটা, সেই ভ্যাকানটা তখন এখানে চলে গেল না? ভালো করে বুঝিও, এই যে ফাঁকাটা, এটা এখান থেকে একটা ইলেকট্রন এসে এখানে পূর্ণ হয়ে যাওয়ার পরে এই ভ্যাকান্ট ফাঁকা জায়গাটা এখানে চলে গেল না? তাই তো? তাহলে এইবার দেখো অষ্টক পূর্ণ হয়ে গেছে, কিন্তু এ তো একটা ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করে অষ্টক পূর্ণ করছে। এ একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করছে, তাহলে এ তখন একটা আয়নে পরিণত হয়ে গেল। অ্যালুমিনিয়াম কিন্তু তখন একটা আয়নে পরিণত হয়ে গেল। কেমন আয়ন? মাইনাস আয়ন, কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে। কি ক্লিয়ার? তাহলে দেখো ফাঁকা জায়গা কিন্তু আছে, এই যে ফাঁকা চেয়ার কিন্তু এটা আছে, তাহলে হোল কিন্তু আছে, এই হোল কিন্তু ফ্রি হোল, এই যে হোলটা এটা হচ্ছে ফ্রি, এটা পূর্ণ হয়ে গেছে, হোলটা কিন্তু এখানে আর নাই, এটা পূর্ণ হয়ে গেছে, তাহলে হোলটা এখানে চলে গেছে, তাহলে ফ্রি হোল এক্সিস্ট করতেছে, আর এ তখন অ্যালুমিনিয়াম আয়ন হয়ে গেছে। আমি তোমার আরেকবার দেখাই, ধরো এইটার কথা চিন্তা করো, এইটা লাস্ট কক্ষপথে 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন আছে, একটা হাত ফাঁকা আছে। তাহলে একটা হাত ফাঁকা রাখা যাবে না, তখন কি করবে? এইখান থেকে একটা ইলেকট্রন এসে, এইখান থেকে একটা ইলেকট্রন এসে এখানে বসে যাবে। ইলেকট্রনটা এখানে বসে গেল, বসে গিয়ে অষ্টক পূর্ণ হয়ে গেল। অষ্টক পূর্ণ হয়ে গেল, কোথা থেকে ইলেকট্রনটা আসলো? এখান থেকে। তাহলে এই জায়গাটা তখন ফাঁকা হয়ে গেল, তাহলে ভ্যাকান্ট বা হোলটা মুভ করে এখানে চলে গেল। হোল যেটা এখানে ছিল সেটা ফাঁকা চেয়ারটা তখন এখানে চলে গেছে, হোলটা মুভ করে তখন এখানে চলে গেছে। কি ক্লিয়ার? হোলটা মুভ করে এখানে চলে গেছে, তখন এই অ্যালুমিনিয়াম যে ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে সেই অ্যালুমিনিয়াম আয়ন হয়ে গেল, সে কিন্তু আর অ্যালুমিনিয়াম অ্যাটম থাকলো না, তখন সে এটা পরিণত হলো অ্যালুমিনিয়াম আয়নে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হয়ে গেল। কি ক্লিয়ার? ওকে ক্লিয়ার? তাহলে এইবার আসো, এইবার ঘটনা, এবার আমরা চার্জ ক্যারিয়ার হিসাব করব, এবার চার্জ বাহক হিসাব করব। চার্জ বাহকের হিসাব খুবই সহজ হিসাব, ঠিক আগেরটার মতো। তাহলে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রন দেখি কয়টা আছে, গুণী। ফ্রি ইলেকট্রন এই যে একটা ফ্রি ইলেকট্রন, একটা ফ্রি ইলেকট্রন, দুইটা ফ্রি ইলেকট্রন, দুইটা ফ্রি ইলেকট্রন আছে। তাহলে দুইটা ফ্রি ইলেকট্রন, আর তো ফ্রি ইলেকট্রন নেই, দুইটা ফ্রি ইলেকট্রন, তাহলে দুইটা মানে 2000, 2000। ওকে, এইবার আসো, দুইটা ফ্রি ইলেকট্রন মানে 2000। এইবার পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, তাহলে ফ্রি হোল। পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি হোল, কয়টা আছে দেখি? একটা, দুটো, তিনটা, চারটা, তাহলে 4000। আগে 2000 এমনিই ছিল, 2000 এমনি এক্সিস্ট করে। এবার অ্যালুমিনিয়াম যখন দিলাম, তাহলে আগে কি করছিলাম? ফসফরাস দিছিলাম, ফসফরাস দুটো ইলেকট্রন নিয়ে প্রবেশ করছিল, আর অ্যালুমিনিয়াম কি করছে? দুইটা হোল নিয়ে প্রবেশ করছে, দুইটা হাত ফাঁকা নিয়ে প্রবেশ করছে। ওই হাত ফাঁকা দুইটাই হচ্ছে দুইটা হোল। তাহলে অ্যালুমিনিয়াম দুইটা হোল নিয়ে প্রবেশ করছে, তাহলে ফ্রি হোল এটা হচ্ছে 2000, 2000 আগে থেকে এক্সিস্ট করতেছিল, আরও দুইটা, তাহলে 2 যোগ 2, তাহলে টোটাল 4000, তাহলে টোটাল 4000।
তাহলে বলো কোন চার্জ ক্যারিয়ার বেশি, কোন চার্জ ক্যারিয়ার সংখ্যা এবার বেশি? তাহলে নাম্বার অফ পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার is greater than number of negative type charge carrier, negative type charge carrier, number of positive type charge carrier বেশি, নাম্বার অফ নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার কম। তাহলে অতএব এটা কি টাইপ? তাহলে এবার বলো মেজরিটি কারা, কারা মেজরিটি? যারা মেজরিটি তাদের তাদের অনুযায়ী নামকরণ হবে। তাহলে মেজরিটি পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, মেজরিটি চার্জ ক্যারিয়ার, তো এই কারণে এটা হবে পজিটিভ টাইপ, দ্যাট মিন্স পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী। এইবার আসো আমরা ইলেকট্রিক্যালি এটা চার্জগ্রস্ত নাকি তড়িৎ নিরপেক্ষ সেটা হিসাব করব। ইলেকট্রিক্যালি তার চার্জ হিসাব করব, চার্জ ক্যারিয়ার না, চার্জ হিসাব করব। তাহলে বলো এবার চার্জের হিসাব, চার্জের হিসাব, ঠিক আছে, চার্জের হিসাব। তাহলে আসো চার্জের হিসাব করব। তাহলে চার্জের হিসাব কীভাবে লিখছিলাম? নেগেটিভ চার্জ, হ্যাঁ। তাহলে নেগেটিভ চার্জ, আসো নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ CHARGE, নেগেটিভ চার্জ হচ্ছে জাস্ট 2 লক্ষ ফ্রি ইলেকট্রন। তাহলে 2 লক্ষ বা 2000 ফ্রি ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে 2000 1.6 × 10⁻⁻19 কি, তাই তো? নাকি আরও কিছু আছে বলো? তুমি যে 2 লক্ষ ফ্রি 2000 ফ্রি ইলেকট্রন নিলা, এই যে অ্যালুমিনিয়াম দেখো দুটো, এটা তো অ্যালুমিনিয়াম আয়ন, তাহলে আরও তো আছে, তাই কি না? বলো আরও আছে কি না? নেগেটিভ চার্জ আরও আছে কি না? তাহলে নেগেটিভ চার্জ তো আরও আছে, তাহলে শুধু এইটা না। তাহলে নেগেটিভ চার্জ হচ্ছে 2000 ফ্রি ইলেকট্রন প্লাস 2000 প্লাস 2000 ফ্রি ইলেকট্রন আর 2000 হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন, তাহলে টোটাল 4000। আর চার্জ হচ্ছে মাইনাস নেগেটিভ চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, এবার পজিটিভ টাইপ চার্জ, পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জ হচ্ছে 1000 2000 হোল আরও 2000 হোল, তাহলে টোটাল 2000 হোল প্লাস 2000 হোল, তাহলে টোটাল 4000। পজিটিভ চার্জ 1.6 × 10⁻⁻19 পজিটিভ, এত কুলম। তাহলে এবার এই দুইটা যোগ করি, টোটাল কিউ এর মান 0। তাহলে অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ, তড়িৎ নিরপেক্ষ। ছোট্ট একটা ক্লাস করলাম আজকে আমরা, বুঝছো? দ্যাট ইজ নিউট্রাল, নিউট্রাল, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, বুঝলা? তাহলে কেন পি টাইপ বলা হয়েছে, কেন এন টাইপ বলা হয়েছে? অনেকে ভাবে পি টাইপে মনে হয় শুধু পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, না, মিথ্যা কথা। পি টাইপে পজিটিভ নেগেটিভ 2 ধরনের চার্জ ক্যারিয়ার আছে, বাট পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার পি টাইপে বেশি। এন টাইপে পজিটিভ নেগেটিভ 2 ধরনের চার্জ ক্যারিয়ার আছে, কিন্তু এন টাইপে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি। এবার আমরা কন্টিনিউয়াস তড়িৎ পরিবহনের জন্য আমরা কি করব? আমরা পরের দিন পাশাপাশি পি টাইপ আর এন টাইপ দুইটাকে পাশাপাশি রেখে একটা ডায়োড তৈরি করব, পিএন জাংশন ডায়োড তৈরি করব, ঠিক আছে? পি টাইপ আর এন টাইপকে পাশাপাশি রাখবো। এটা মনে করো পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ, পাশাপাশি রাখবো একটা সিলিকন স্ট্রাকচারে। একটা অংশে পি টাইপে ডোপিং করব, একটা অংশে এন টাইপে ডোপিং করব। এন টাইপে ডোপিং করে পাশাপাশি রেখে আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করব, পিএন জাংশন ডায়োড তৈরি করব। তাহলে নেক্সট দিন ডায়োড নিয়ে আলোচনা, বুঝলা? নেক্সট দিন ডায়োড নিয়ে আলোচনা। এই যে আমরা পি টাইপ আর এন টাইপ যে অর্ধপরিবাহী, পি টাইপ আর এন টাইপ যে অর্ধপরিবাহী তৈরি করলাম, কি করে তৈরি করলাম? ডোপিং করে তৈরি করলাম। এটাকে বলা হয় ডোপিং। ডোপ সিস্টেম থেকে আসছে ডোপিং। ওই যে দেখবা অনেক সময় ওই যে ড্রাইভ মানে হাইওয়েতে অনেক সময় হচ্ছে ডোপ টেস্ট করে, গাড়ির ড্রাইভারদের হচ্ছে ডোপ টেস্ট করে পুলিশে, যে অ্যালকোহল বা মনে করো যে কিছু হাবিজাবি খেয়ে গাড়ি চালাচ্ছে কিনা, এই জিনিসটা টেস্ট করে। তো টেস্ট করার জন্য ওই যে ডোপ টেস্ট করা হয়। তো ডোপ টেস্ট মানে ভেজাল টেস্ট, ডোপ টেস্ট মানে ভেজাল টেস্ট, ঠিক আছে? তো এই ভেজাল টেস্ট করার যে সিস্টেম সেটা হচ্ছে ডোপ টেস্ট, সেখান থেকে আসছে ডোপিং। তা আমরা যেখানে ভেজাল মিশাচ্ছি, তো ভেজাল মিশানোর প্রসেসটাকে বলা হয় ডোপিং। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য বিশুদ্ধ 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 অর্ধপরিবাহীতে
অর্ধ পরিবাহীতে ত্রিযোজী ও পঞ্চযোজী অপদ্রব্য বা ভেজাল মিশানোর প্রক্রিয়াকে বলা হয় ডোপিং। ত্রিযোজী ও পঞ্চযোজী মৌল মিশিয়ে পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী তৈরির প্রক্রিয়াকে বলা হয় ডোপিং। মৌল মিশানো এই জিনিসটাকেই বলা হয় ডোপিং করা। আমরা আসলে ডোপিং করছি, ভেজাল মিশাইছি। তো ডোপিং করা দরকার, কারণ আমরা একেবারে পার্মানেন্ট চার্জ ক্যারিয়ার যদি ফিক্সড চার্জ ক্যারিয়ার যদি পাইতে চাই, তাহলে আমার অবশ্যই ডোপিং করতে হবে। ওকে, ক্লিয়ার? ওকে ভাইয়া, অফলাইন ক্লাস কবে থেকে শুরু? এই তো সামনের বছর শুরু, সামনের বছর শুরু। বলো এবার তোমাদের কোনো কথা থাকলে বলো। ঠিক আছে, অনলাইনের দুটো ক্লাস, অনলাইনের একটা ক্লাস মিন্স অফলাইনের দুটো ক্লাস। ভাই ক্লাসগুলো আগে করেছি, হ্যাঁ আগে করলে তো খুবই ভালো, আগে করলে তো খুবই ভালো। রাতে আবার ক্লাস নেব, রাতে আবার ক্লাস নেবো? বলো রাতে কোন ক্লাস নেবো বলো। ভাই আপনি ভোটার হয়েছেন? হ্যাঁ ভোটার হয়েছি, ভোটার হয়েছি, কিন্তু ভোট দিতে পারি না, মানে ভোট দিই নাই। ভৌত বিজ্ঞানের ক্লাস কবে দিবেন? এই তো ক্লাস দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। ওকে টাটা, বাই বাই।